এক রহস্যময় ভালোবাসা পর্ব 36 থেকে 40। লেখিকা চাঁদনী ইসলাম। রাত 11টা, ঘড়ির কাঁটা টংটং আওয়াজ তুলে তারই জানান দিচ্ছে। বাইরে বাতাসের সাথে ঝিরিঝিরি বেশ কিছুটা টুপুটুপ আওয়াজ তুলে বৃষ্টি পড়ছে। বাইরের উত্তর ঠান্ডা শীতল আবহাওয়া বয়ে যাচ্ছে। শীত অতিনি কেটে আদিব রুমের বড় জানালা খুলে দিয়ে বিছানায় শুয়ে এক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। সে বেশ অনেকটাই নার্ভাস। আদিব কলিকে সত্যি সত্যি 11,000 টাকা ক্যাশ দিয়ে তারপর নাম্বারটা এনেছে রিমঝিমের। এখন চিন্তার বিষয়, কলি কি সত্যি সত্যি নাম্বারটা দিল রিমঝিমের, নাকি আবারও নতুন কোনো মদন কাকার নাম্বার দিল। তাই আদিব কলিকে পরীক্ষা করার জন্য করল কলির দেয়া নাম্বারে। আদিব বেশ কয়েক কল করার পর ও রিমঝিম কল ধরল না। দেখে আদিব বেশ বিরক্তি নিয়ে আবারও কল করল। আদিব ভাবল হয়তো অচেনা নাম্বার, তাই দেখে রিমঝিম কল তুলছে না। একবার দুইবার করে পুরো 4 বার কল করার পর রিমঝিম কল রিসিভ করল। নাম্বারটা অপরিচিত থাকায় সালাম দিয়ে জিজ্ঞেস করল, কে বলছেন? আদিব মিষ্টি হাসি দিয়ে বলল, আপনার স্বামী বলছি। রিমঝিম অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি তো বিয়ে করিনি। স্বামী হলেন কিভাবে? আদিব বিছানার সাথে গা মিশিয়ে গিয়ে বলল, বিয়ে ছাড়া ননদ থাকতে পারলে স্বামীও থাকতে পারে মিসেস রিমঝিম। রিমঝিম কপাল কুঁচকে বলল, মানে কি? কি সব বলছেন আবুল তাবুল? আমি আবুল তাবুল বলছি না রিমঝিম, আমি আপনার ননদের ভাই বলছি। রিমঝিম মুহূর্তেই বুঝতে পারল কলটা কে করছে। তাই রিমঝিম অবাক হয়ে ঠোঁটে ঠোঁট কামড়ে বলল, ভাইয়া আপনি? আদিব এক উচ্চ থমকে বলে উঠল, বান্ধবীকে ননদ বানাতে পেরেছেন, তাই বলে স্বামীকে ভাইয়া বানাতে পারেন না? রিমঝিম আমতা আমতা করে বলল, না মানে আসলে কি হয়েছে আমি আপনাকে বলছি। কোনো কিছু বলতে বা বুঝাতে হবে না আমাকে। মিথ্যা কেন বলেছ আমাকে? কি মিথ্যা বলেছি আপনাকে? তুমি নাকি ফোন ইউজ করো না? তাহলে এত রাতে তুমি কার ফোন ইউজ করছো? রিমঝিম বলল, আমি তো আম্মুর ফোন চালাই। আপনাকে বললাম না আমার কোনো ফোন নেই। রাতের কিছু নোট ছিল অনলাইনে, আমি সেইগুলা পড়ছি। আদিব বেশ কিছুটা সংকোচ নিয়ে বলল, একজন কলেজ পড়ুয়া মেয়ের কাছে ফোন নেই, এই কথা কি বিশ্বাসযোগ্য? কলি অল্প হেসে ওর করলে, একজন শিক্ষকের মেয়ের কাছে সবকিছু সম্ভব। মানেটা খুবই সহজ। আমার বাবা একজন শিক্ষক, তিনি নিশ্চয় কখনো এত আগে তার মেয়ে ফোন কিনে দিবেন না, তাই না? হতে পারে। দুজন বেশ কিছু সময় চুপ করে রইল। তারপর রিমঝিম বলল, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? আদিব বেশ কিছু সময় দীর্ঘশ্বাস টেনে বলল, মনের টান থাকলে। নাম্বারটা কোনো বিষয় না। আদিব অল্প হেসে খুব সিরিয়াস গলায় বলল, কলির ভাবি হয়ে যাও, নয়তো মিসেস রিমঝিম হয়ে যাও প্লিজ প্লিজ। রিমঝিম বলল, কলি তো আমাকে ভাবি বলেই ডাকে, তাহলে আবার কেন ভাবি হতে যাব? আদিব খুশিতে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলল, ডিগ্রি, তার মানে তুমি কি রাজি? কি রাজি? আমাকে ভালোবাসে? রিমঝিম খুব সিরিয়াস হয়ে বলল, আমার বয়স কম, আমি একদম ছোট মানুষ। তাছাড়া তো রিলেশন করা হারাম, আর আমি হারাম থেকে দূরে থাকতে চাই। প্লিজ হারাম সম্পর্কে যাওয়ার জন্য অনুরোধ করবেন না। আদিব অল্প হেসে বলল, তাহলে তুমি আমার জন্য হালাল হয়ে যাও। কিভাবে? ঠিক 7 দিন পর তোমাকে দেখাবো কিভাবে হালাল করে নিতে হয়। ভাইয়ার নির্বাচন 3 দিন পর, তারপর না হয় কি তারপর? মন দিয়ে পড়াশোনা করো, আর হ্যাঁ, সামনে একটা স্পেশাল মোমেন্টের প্রিপারেশন নাও। গুড নাইট বলেই আদিব কলটা কেটে দিল। রিমঝিম আদিবের পাচানো কথার মানেটা সঠিক বুঝল না। ভোর 7টা, আশরাফ শিকদার এবং আদিস শিকদার বসে আছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন নিজেদের মাঝে। আশরাফ শিকদার জানালেন, তার বয়স হয়ে যাচ্ছে, সে আর বেশি দিন স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটা নিয়ে বসে থাকবেন না। বাকিটা জীবন নিজের প্লাস বাড়ির সবার দেখাশোনা করে কাটিয়ে দিবেন। আয়রা সোফায় বসে আছে সোনালী তালুকদারের সাথে, পাশেই বসে আছেন অহনা শিকদার। আয়রার শরীর এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। গত 2 দিন একটানা বাড়িতে থেকে সেও বেশ বোরিং ফিল করছে। অনেকটাই মান অভিমান নিয়ে পড়ে ছিল আদিলের উপর। এখন আর ভালোবাসার মানুষের সাথে রেষারেষি করতে একদম ভালো লাগে না তার। ভালোবাসার মানুষ হিসাবে না হোক, বন্ধু হিসাবে তো পাশে থাকা উচিত। 2 দিন পর নির্বাচন, যদি কোনো প্রয়োজন হয় তাকে, তাহলে অবশ্যই সে আদিলকে সাহায্য করবে। স্যার? রোশান অল্প দৃষ্টি নিক্ষেপ করে তাকালো লোকটার দিকে, ঠোঁট উল্টে বলল, হোয়াট? লোকটা মাথা নত করে বলল, স্যার সঠিকভাবে কোনো ইনফরমেশন পাচ্ছি না। রোশান কিমুচিত হেসে ফেলল এবং ইকবাল খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে বলল, এত শেয়ানা হলে কি জীবন চলবে ড্যাড? ইকবাল খান বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, চিন্তা করো না বেটা, তোমার হাতে আরো 48 ঘন্টার সময় আছে। রোশান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত কুকর্মের সাথে জড়িত থাকার পর ও কতটা কনফিডেন্স নিয়ে মানুষ নির্বাচনে দাঁড়ায়।
রোশানের কথার মাঝে একজন বডিগার্ড বলে উঠল, স্যার শিকদার বাড়ির ছোট ছেলে মানে প্রিয়াস শিকদারকে তার পরিবারের থেকে সকালে বাড়িতে নিয়ে চলে গেছে। রোশান কিঞ্চিত হেসে বলল, হুম শুনেছি। হসপিটাল থেকে ডক্টর কল করেছিল। আদিল ঘুম থেকে উঠে ভালো করে শাওয়ার নিয়ে প্রপারভাবে রেডি হচ্ছে। কাল বাদে পরশু নির্বাচন। আদিল সহ পরিবারের সব ছেলেরা মিলে যাবে সমাবেশে। আজকেই তাদের শেষ সমাবেশ। নির্বাচনের আগে আপাতত আর কোনো জনসমাবেশের আয়োজন করা হবে না, আজকেই শেষ। আজকে 11টার দিকে সবাইকে উপস্থিত থাকতে হবে হৃদয়পুরের জনসমাবেশ। সুষ্ঠু নির্বাচন সেট আপ করতে পুলিশ প্রশাসনের লোক থাকবে বেশ অনেক। জায়গায় জায়গায় পুলিশের সাথে থাকবে শিকদার বাড়ির বিশ্বস্ত বডিগার্ডরা। নির্বাচনে প্রচুর পরিমাণে ঝামেলা হয়ে থাকে, তাই স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কোন রিস্ক নিতে চায় না বলে তিনি বিভিন্ন জেলা থেকে পুলিশ আনার ব্যবস্থা করেছেন। আদিল কোনোভাবে এমপি হয়ে গেলে তখন আদিল নিজেই সবটা সামলাতে পারবে। তার রাজনৈতিক জীবনে প্রথম পদপর্ণ শুরু হবে এমপি থেকে। আদিল এতক্ষণ যাবৎ ফোনে কথা বলতে বলতে রেডি হয়ে গেল। ইরা দরজার সামনে হাতে চায়ের কফি নিয়ে বিষয়টা লক্ষ্য করল। ইরা টিপ টিপ পায়ে রুমে প্রবেশ করলে আদিল ইরাকে দেখে সঙ্গে সঙ্গে কলটা কেটে দিয়ে তাকালো ইরার দিকে। সুতির নরম থ্রি পিস শরীরে জড়িয়ে মাথায় অল্প কাপড় টেনে আদিলের হাতে কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলল, কখন বাড়িতে ফিরবেন? আদিল কফিতে চুমুক দিতে দিতে বলল, মনে হয় রাত হবে। কেন? এমনি। শুধুই কি এমনি, নাকি কিছু বলতে চাও? বলেই আদিল ইরার কোমর টেনে নিজের কাছে নিয়ে বলল, স্বামীকে মিস করবা বউ? ইরা আদিল থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করতে লাগলো। তাই দেখে, কি হয়েছে এমন করছো কেন? ছাড়ুন আমাকে। যদি না ছাড়ি? আব্বু ডাকছে আপনাকে। ডাকুক। আসো একটু নয় বিভাজন 6 করি। ছি কি বাজে আপনি। হুম বাজে স্বামী আপনার প্রাপ্য ম্যাডাম। কেন? আমি কি খুবই বাজে? আদিল শিকদারের বউ খারাপ হলে সমাজ কি এইটা মেনে নিবে? আদিল শিকদার খারাপ কিন্তু তার বউ একদম ফুলের মতন প্রবিয়ে। ফুলের গায়ে কলঙ্ক লেগে থাকতে পারে, কিন্তু আমার বউয়ের গায়ে কোনো কলঙ্কের ছিটে ফোটার রেশ নেই মায়। ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি তোমাকে। ইরা লজ্জায় লাল হয়ে গেল আদিলের এরুম লাগামহীন কথা শুনে। ইরা নিজের কোমর থেকে আদিলের হাত সরানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। ইরার এমন ছটপটানি দেখে আদিল ফের আবারও বলল, সমস্যা কি তোমার? এমন ছটপট করছো কেন? ছাড়ুন আমাকে প্লিজ। আদিল ইরাকে আরো কাছে টেনে বুকের সাথে মিশিয়ে দিয়ে বলল, তোমাকে ঠিক আমার এত কাছে চাই, যতটা কাছে আসলে এক চিলতে পরিমাণও বাতাস বেরিয়ে যাওয়ার মতন জায়গা খুঁজে পাবে না। আদিল যেন খুব কষ্ট নিয়ে কথাটা বলল ইরাকে। ইরা নিজেরকে বেশ কিছুটা অপরাধী মনে করল, তাই ইরা আদিলকে উদ্দেশ্য করে বলল, আমি একটু ঠিক হয়ে নেই, তারপর না হয়। ইরা বেশ লজ্জা নিয়ে কথা বলতে দেখে আদিল ইরাকে আরেকটু লজ্জায় আড়ষ্ট করতে অল্প হেসে বলল, তারপর না হয় কি বউ? ওই যে আপনি বললেন। কি বললাম বউ? কিছু না। ছাড়ুন আমাকে। আদিল অল্প হেসে বলল, বিয়ে হয়েছে মাসখানেকের উপরে, এখনো সেই প্রথম দিনের মতন এত লজ্জা পেলে চলবে? ইরা চুপ করে তাকিয়ে দেখছে আদিলকে। ফর্সা চকচকে শরীরের চামড়া, প্রপার ড্রেস আপে বেশ মানানসই সুদর্শন পুরুষ লাগছে আদিলকে। ইরাকে এক পলক দৃষ্টিতে তাকাতে দেখে আদিল অল্প হেসে সিরিয়াস গলায় বলল, স্বামীকে আঁচলে বেঁধে রাখার ব্যবস্থা করেন ম্যাডাম, নয়তো আপনার স্বামী এমপি হয়ে গেলে তখন আবার দেখবেন অন্য কেউ এসে আপনার স্বামীকে আঁচলে বেঁধে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে। ইরা কপাল কুঁচকে ফেলল। আমার কনফিডেন্স আছে আমার স্বামী প্রতি। আমার স্বামী কখনো অন্য কারোর শাড়ির আঁচল ধরে আমাকে ছেড়ে চলে যাবে না। তাই নাকি? এত কনফিডেন্স কোথায় পান ম্যাডাম? ইরা আদিলের চোখের তাকিয়ে থেকে বলল, আই ট্রাস্ট ইউ, ইউ আর মাই এভরিথিং। রিয়েলই। হুম। এবার ছাড়ুন। আমাকে ভালোবাসো? না। তাহলে বলবা আমি তোমার সব। কখন বললাম? কিছু মিনিট আগে। মনে নাই? ভুলে গেছি। আদিল দীর্ঘশ্বাস টেনে বলল, কথায় কথায় পাল্টি খাওয়ার জন্য আমার বই সেরা রে। আদিল যেন এবার কপাল কুঁচকে বলল, এইভাবে দরে রাখলে জনসভায় যাব কিভাবে? ছাড়ো আমাকে। এত প্রেম প্রেম পায় রাতে বললেই পারো। ইরা বিশাল অবাক হলো। কে কাকে দরে রেখেছে? সেই কখন থেকে বলছে তাকে ছাড়ার জন্য। তাকে তো ছেড়ে দিলই না, বরং একটা অপবাদ দিয়ে দিল, এইটা কেমন কথা? ইরা মুখ বাঁকিয়ে বলল, শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিব না। আমি আপনাকে ধরিনি, আপনি দরে রেখেছেন আমাকে। প্রেম প্রেম আপনার পেরেছে, আমার নয়। আদিল ইরাকে উল্টো ঘুরিয়ে পেটের উপর দিয়ে হাত দিয়ে ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, তোমার প্রেম প্রেম পাওয়া আর আমার প্রেম প্রেম পাওয়া বিষয়টা একই হলো না। আমরা দুইজনই তো এক। স্বীকার করে নাও, তোমারও প্রেম প্রেম পাই। আই ডোন্ট মাইন্ড। প্লিজ টেল মি নাও। ইরা আদিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি অসুস্থ ইডিয়েট। আপনি আসলেই বাজে।
বলেই ইরা দৌড় লাগালো। আদিল বাঁকা হেসে বলল, পৃথিবীতে সব স্বামীরাই ইডিয়েট হয় বউ। তুমি সুস্থ হয়ে যাও, তারপর তোমাকে আমিও দেখাবো স্বামীরা ঠিক কতটা বাজে আর ইডিয়েট হয়। আদিল পকেট থেকে ফোন বের করে কল করলো ঈশানের নাম্বারে। আজকাল ভীষণভাবে প্রয়োজন পড়বে ঈশানকে। সাথে আদিব, রিফাত, আশরাফ শিকদার, আদিস শিকদার, আরও বেশ অনেক লোক থাকবে। বিশেষ করে বডিগার্ডের সংখ্যা থাকবে অগণিত। ঈশানকে কল করার বেশ কয়েক মিনিট পর ঈশান ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করার জন্য আমার বন্ধু আদিল শিকদার বিশ্ব সেরা রেলর। আদিল কপাল কুঁচকে ফেলল। খুব সালার সময়, দেখ কয়টা বাজে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। এখন ও তোর ঘুম শেষ হয় না? রাতে ঘুমাস না? ঈশান বিরক্তি নিয়ে নিয়ে বলল, ঘুম প্রতিদিন তো ঘুমায়, কিন্তু আজকে ঘুমাইতে পারি না। কেন? ডাকাতি করতে গিয়েছি। ঘরে বউ রাখার থেকে ডাকাতি করার ভালো। মানে? কালকে তো তোর বাংলার ভাষার মায়ের নয় বিভাজন 6 করে দিছি। মানে? আরে মুখ বাসর করছি। আদিল কপাল চাপড়াতে চাওড়াতে বলল, কি করে সম্ভব? তুই তো আমার পরে বিয়ে করলি, তাহলে আমাকে রেখে বাসর করলি কিভাবে? তুই শালা বন্ধু নামের কলঙ্ক। কেন? বন্ধু তোমাকে নিয়ে বাসর করার কথা ছিল। আদিল কপাল কুঁচকে ফেলল। সালার কোয়া কপাল। বলি একটা শুনিস আরেকটা। জীবনটা পুরো পান্তা ভাত করে দিলি। সেই স্বাদ কি? পহেলা বৈশাখের পান্তা দিয়ে ইলিশ। পাত্রী দেখ, বিয়ে করব। যদি কোনোভাবে অনন্ত তাড়াতাড়ি বাসরটা করতে পারি। বিয়ে মানেই প্যারা, আর বিয়ে করিস না বন্ধু। এক রাতেই একই অবস্থা বন্ধু। হারবাল খা, রিল্যাক্সে। ঈশান এবার থপাস করে রেগে গিয়ে বিছানা থেকে উঠে বসল। তোর কি আমাকে ফুটবল মনে হয়? ঘুম হতে পারে, তবে তুই চাইলে আমি বিদেশ থেকে তোর জন্য ভালো প্রোডাক্ট অর্ডার দিয়ে আনিয়ে দিবনি। বেই দাওয়ে কিছুক্ষণ পর বাসায় চলে আয়। ঈশান রাগে কটমট করতে লাগলো। আদিলের বাদশা আশরাফ শিকদার রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছেন। অপেক্ষা করছেন আদিল এবং আদিবের জন্য। অহনা শিকদার বেশ কিছুক্ষণ আগে রেডি হয়ে অফিসে চলে গেছেন। আদিস শিকদার রিফাতকে নিয়ে জনসমাবেশের উদ্দেশ্য বেরিয়ে গেছেন ঘণ্টা খানেক আগে। আদিব রেডি হয়ে বসে আছে আশরাফ শিকদারের সাথে। আশরাফ শিকদার আদিবকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আদিল কোথায়? আদিব হাতঘড়ি থেকে সময়টা দেখে নিয়ে বলল, রুমেই আছে, চলে আসবে কিছুক্ষণের ভেতরে। আদিবের কথা শেষ করার আগেই আশরাফ শিকদার উপরের দিকে তাকাতেই দেখেন আদিলকে, তাই আদিলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এত লেট করলে চলবে না মাইসান, আজকেই শেষ সমাবেশ। আদিল সিঁড়ি থেকে নিচে নামতে নামতে আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলল, তোমরা এখনো যাওনি ড্যাড? আশরাফ শিকদার মুখটাকে গোমরা করে ফেলল। তোমার কমন সেন্স দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মাইসান। আদিল হাতের ঘড়িতে সময়টা পরখ করে দেখে নিয়ে বলল, 30 মিনিট আছে এখনো। এই সময়েই কি যথেষ্ট নয় ড্যাড? অনেককেই অপেক্ষা করছে আমাদের জন্য। এত লেট করানো তাদেরকে মোটেও ঠিক হবে না। তাছাড়া তুমি ভুলে যেও না আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তোমার আগে সবাই আমাকে খুঁজবে। কুইক চলো। আদিল গলা খাকারি দিয়ে বলল, তুমি কি কোনোভাবে আমাকে ইনসাল্ট করলা ড্যাড? তুমিও ভুলে যেও না আমিও এমপি পদে আছি। যদি পাশটা হয়ে যায় ড্যাড, আগে পাশ হয়ে নাও, পরেরটা পরে দেখা যাবে। আমাকে কে চ্যালেঞ্জ করো না ড্যাড, ঠিক জিতে গিয়ে তোমাকে দেখিয়ে দিব। এর মাঝে ঈশান চলে এসেছে শিকদার মহলে। ঈশানকে দেখা মাত্রই আশরাফ শিকদারের মুখে হাসি ফুটে উঠল, এক উজ্জ্বল হাসি। ঈশান এগিয়ে গিয়ে বসল আশরাফ শিকদারের পাশে। আশরাফ শিকদার ঈশানকে জিজ্ঞেস করলেন, কেমন আছো ইয়াং ম্যান? ঈশান খুব স্বাভাবিক গলায় বলল, ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আশরাফ শিকদার বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে ইয়াং ম্যান? ঈশান বলল, একদম সেই, গাড়ির মতন গড়গড় করে যাচ্ছে। আদিল সবাইকে উদ্দেশ্য করে বলল, চলে এবার বের হই, গাড়িতে বসে কথা বলো নিজেদের মতন। আশরাফ শিকদার এবং আদিব উঠে আগে আগে চলে গেলেন গাড়িতে। আদিল ঈশানকে ডেকে বলল, শালা তুমি বন্ধু নামের কলঙ্ক, একা একা বাসরটাও করে ফেলছে। আর তোমার বোন কিনা নয় বিভাজন 6 এর মানেই বুঝে না। ঈশান কিছুটা মজা নিয়ে বলল, আরে। আদিল চেতে গিয়ে দাঁতের দাঁত কিরুমির করে বলল, সালার কোয়া কপাল, ভাই আর বোন দুই দায় এক। আমার জীবন দা কিনা পান্তা ভাত থেকেও খারাপ করে দিল রে। রাতের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় খুব করে জানান দিচ্ছে শীত অতি নিকটে। তবে দুপুরের এই কাঠ ফাটা রোদ যেন বলছে সামনেই চুই মাছ। দীর্ঘ সময় নির্বাচনের ভাষণ দেওয়ার ফলে অতিরিক্ত গরমে ক্লান্ত হয়ে গিয়েছে আদিল। আদিল ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে নিল। পাশের রুমে নির্বাচনের কাজের জন্য অনেক লোক এসেছে। আশরাফ শিকদার তাদেরকে সময় দিচ্ছেন, কথা বলছেন। সেই ফাঁকে আদিল কল করল কলির নাম্বারে। কলি এক্সাম শেষ করে নিশ্চয় এই সময়ে বাড়িতে ফিরেছে। আদিল সে দিন তো অতিরিক্ত রাগে ইরার ফোনটা ভেঙে গড়িয়ে দিয়েছিল।
নতুন ফোন কিনে দিবে ঠিক আছে, কিন্তু পুরাতন সেই সিমটা আর দিবে না ইরাকে। কলি কল রিসিভ করতেই আদিল বলল, কলি ফোনটা তোর ভাবির কাছে দে। কলি ফোনটা রিসিভ করে বলল, আচ্ছা ভাইয়া, আমি ভাবির কাছে ফোনটা নিয়ে যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। কলি অতিদ্রুত ফোনটা নিয়ে গেল ইরার কাছে। রুমের দরজার খোলা থাকায় কলি রুমে ঢুকে পড়ল। ইরা কেবল শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয়েছে। তখনই কলি ফোনটা ইরাকে দিয়ে জানায়, ভাইয়া কথা বলতে চাই। বলেই কলির রুম থেকে বেরিয়ে গেল। ইরা বেশ কিছুটা সংকোচ নিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরতেই আদিল বলে উঠল, কি করছো বউ? কিছু না। আপনি? তোমাকে মিস করছিলাম। এই অসময়ে মিস কেন করছেন? মিস করার জন্য কি সময়ের প্রয়োজন হয়? জানি না। ইরাকে লজ্জা পেতে দেখে আদিল অল্প হেসে এক বুক ভালোবাসা নিয়ে বলল, আই লাভ ইউ বউ। ইরা লাজুক হেসে বলল, চুপ করুন বেহালোক, কেউ শুনলে কি মনে করবে? আমার বউকে আমি 100 বার লাভ ইউ বলবো, 150 বার মিস ইউ বলবো, তাতে কে কি মনে করলো আমার দেখার বিষয় না। আই লাভ ইউ বউ। হুম। এতবার লাভ ইউ বলার পর শুধু হুম। বউ অতিরিক্ত আনরোমান্টিক হলে যা হয় আর কি। আপনি আনরোমান্টিক, তুমি আনরোমান্টিক, আপনার 14 গোষ্ঠী আনরোমান্টিক। ওকে। কি ওকে? রাতে বাসায় আসি, তারপর না হয় দেখবো কে বেশি আনরোমান্টিক। না, একদম না। বাসায় আসবো না। হুম। একটু আসবেন। বাড়িতে কি আর একটু আসা যায় বউ? আসলে তো পুরোটাই আসতে হবে। এখন রাখি। এই প্রেতনি বউ, কল কাটবা না। আপনি প্রত্নী। ছেলেরা প্রত্নী নয় না বউ। ছি। আপনি কি বাজে মহিলাদের মতন ঝগড়া করেন? তার মানে তুমি কি বলতে চাইছো ঝগড়া শুধু মেয়েরাই করে? হ্যাঁ, আপনি এইটাও জানেন না? কি? ইরা যেন কথাটা মুখ ফুসকে বলে দিল। কি বলল মনে পড়তেই ইরা ধপাস করে ফোনটা কেটে দিল। আদিল মনের অজান্তেই এক রাশপ্রাণ উজ্জ্বল হাসি হেসে নিল। হাতে ফোনে টাইপিং করে লিখল, তুমি আছো বলেই জীবনটা এত রঙিন নয়। তোমাকে ছোঁয়ার প্রতিটি মুহূর্তেই হোক আনন্দময়। ইকবাল খান শহর রোশন বড় এক গাড়ি করে চলে আসে সমাবেশে। আশেপাশে বডিগার্ডরা থাকায় শিকদার বাড়ির লোকেদের নিরাপত্তার কথা চিন্তা করে বডিগার্ডরা কাউকে ভেতরে ঢুকতে অ্যালাউ করে না, যে পর্যন্ত ভেতর থেকে কোনো রকম পারমিশন না আছে। রোশন গাড়ি রেখে বের হয়ে আসলো। সামনে বড় রুমের দিকে যাবে বলে সামনে থাকা বডিগার্ডরা রোশনকে আটকাতে চাইলে রোশন এক ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে বলে, হাতটা নোংরা করতে চাইছি না বলে ছেড়ে দিলাম। বলেই রোশন ভেতরের দিকে এগিয়ে যেতে চাইলে আশেপাশের সমস্ত বডিগার্ডরা এগিয়ে আসে রোশনকে আটকাতে। রোশনের শান্ত মস্তিষ্কটা নিমিষেই রক্তিম বর্ণের অগ্নি মূর্তি ধারণ করে পকেট গুজে রাখা রিভলভারটা বের করবে তার আগেই ইকবাল খান বলে উঠলেন, বেডা রিল্যাক্স হও। আমার এখন হাজার হাজার জনগণের সম্মুখে দাঁড়িয়ে আছি। রোশনের ভয়ঙ্কর রাগী ভাবটা ইকবাল খানের একটি কথায় থোপাস করে থেমে গেল। ইকবাল খান রোশনকে বলল, আমি আমাদের ভেতরে যাওয়ার ব্যবস্থা করছি, বেডা ওয়েট করো একটু। ইকবাল খান হাতে ফোনটা নিয়ে কল করল পুলিশ কমিশনারকে। সাথে সাথে আব্দুল মামুন এসে হাজির হলো রোশনের সামনে। ইকবাল খান আব্দুল মামুনকে উদ্দেশ্য করে বলল, ভেতরে যাওয়ার ব্যবস্থা করো। আব্দুল মামুন সম্মতি জানিয়ে বলল, আমি বিষয়টা দেখছি, আমাকে একটু সময় দেন। আব্দুল মামুন সাথে সাথে কল করল আদিলকে। একবার রিং হওয়ার পর আদিল কলটা রিসিভ করতেই আব্দুল মামুন বড় করে সালাম জানিয়ে বলল, স্যার, আপনাদের বিরোধী দলের সবাই চলে এসেছে। এখন ভেতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু আপনার চামচা মার্কা বডিগার্ডরা ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এখন কি করব? আদিল ক্ষিপ্ত মেজাজ দেখিয়ে বলল, হাউ ডেয়ার ইউ? তুমি কাকে চেমচা বলছো? মাইন্ড ইউ লাঙ্গোগয়জ, সি ইস মাই বডিগার্ড। আব্দুল মামুন বলল, স্যার, বাংলা ভাষায় তাদেরকে চামচাই বলে। ভেতরে আসতে বলবো নাকি? হুম, আসতে বলো। নেক্সট টাইম তুমি যদি আমাকে একবার কল করো তাহলে তোমার চাকরি আমি নট করে দিব ফাজিল। আব্দুল মামুন কিছু বলবে তার আগেই আদিল মুখের উপর ফোনটা কেটে দিল। মামুন বডিগার্ডদের উদ্দেশ্য বলল, ভেতরে যাওয়ার পারমিশন উপর মহল থেকে আনা হয়েছে। এখন কি নাটক সিনেমা দেখবা নাকি ভেতরে প্রবেশ করতে দিবা? আব্দুল মামুনের বলা প্রতিটি কথা গায়ে লাগার মতন ছিল। পরে সব বডিগার্ডরা মিলে সরে গিয়ে রাস্তা করে দিল ইকবাল খান এবং তার ছেলে রোশনকে। ইকবাল খান রুমের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল ঈশানকে। তিনি কোনো রকম ঈশানকে ইগনোর করে গিয়ে বসলেন চেয়ারে। রোশন বিষয়টা ইগনোর করতে পারল না, বরং হাত মিলালো ঈশানের সাথে। রোশন অল্প হেসে বলল, দিস ইস নট ফেয়ার বয়। তুমি কি করে খান বাড়িতে ছক্কা মারলে? পুরোই এক ডিলে 3 পাখি মেরে দিলে। ওপস পুরাইজোস। ঈশান বেশ কিছুটা অবাক হয়ে বলল, বোনের সৎ ভাই হয়েও এত সুন্দর করে ক্রেডিট দেওয়ার জন্য ধন্যবাদ বড় ভাই। অবশ্যই, ক্রেডিট তো দেয়াই লাগতো। আরও আগে দেখা হলে তখনই দিয়ে দিতাম। বাই দ্য ওয়ে, আমার নামটা তোমাকে মনে করিয়ে দিতে আসলাম।
মাফিয়া কিং ইয়ান রোশন নামটা আন্ডারলাইন করে রাখো, কাজে লাগবে। অবশ্যই, কেন নয়? বড় ভাই বলে কথা, নামটা তো মনে রাখতেই হবে। যাই হোক, পরিচিত হয়ে ভালো লাগলো। আপনিও আপনার ছোট বোন জামাই এর নামটা ভালো করে মনে রাখবেন বড় ভাই। আমার নাম ঈশান শেখ। শেখ পরিবারের একমায় ছেলে। শেখ ইন্ডাস্ট্রির একমায় মালিক। ছক্কা মনে হয় আমি না ভাইজান, আপনার বোন মেরেছে। রোশান অল্প হেসে গিয়ে বসল চেয়ারে, পায়ের উপর পা তুলে। ইকবাল খান এবং আশরাফ শিকদার বেশ অনেক আগে থেকেই পূর্ব পরিচিত। ইকবাল খান এবং আশরাফ শিকদার নিজেদের মাঝে কথা বলতে বিজি, তখন রোশান অল্প হেসে আদিলকে বলল, আজ বাদে কাল, কাল বাদে পরশু নির্বাচন, তাই শুভেচ্ছা জানাতে সোজা চলে আসলাম। আদিল কিঞ্চিত হেসে বলল, শ্যাউ যখন বন্ধুত্ব করতে আসে তখন বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে। আমি বন্ধুত্ব করতে নয়, বরং শুভেচ্ছা জানাতে এসেছি। ইয়ান রোশনের এতটাও বাজে দিন আসেনি যে শ্যাউর সাথে বন্ধুত্ব করতে হবে। বাজে দিনের থেকে ও বেশি বাজে দিন সামনে অপেক্ষা করছে আপনার জন্য রোশন খান। জাস্ট ওয়েট, আনন্দ ওয়াজ। রোশন অল্প হেসে ভয়ঙ্কর আওয়াজ তুলে বলল, আমার বাজে দিন দেখতে হলে তো আপনাকে ও নিজের আসল রূপে ফিরতে হবে, কিং অফ মাফিয়া আদিল শিকদার। আস্তে কথা বলুন রোশন খান, দেয়ালের ও কান আছে, নয়তো আপনি অফিসে যেতে পারেন। আর কতদিন এইভাবে সবার চোখে ধুলো দিয়ে পালাবেন? দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু পেছনে ফিরে তাকানোর সুযোগটাও আপনি পাবেন না। আদিল শিকদার ওর কাছে কাজ করেন না রোশন খান। এমপি হওয়ার খুশিতে দয়া করে স্ট্রং করবেন না, তাহলে এক বুক হতাশা নিয়ে মরে যেতে চাইবেন। আমি আবার এত আগে আপনার জানাজা পড়তে পারবো না। চিন্তা করবেন না, একসাথে বাঁচতে পারলে মরতেও পারবো। আমাদের বন্ধুত্ব না হোক শত্রুতা হোক, অনন্ত দেখার মতন হোক। অবশ্যই, কেন নয়? আদিল শিকদার আবার কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। রোশান হাত বাড়িয়ে হাত মিলিয়ে বলল, এমপি আদিল শিকদার হওয়ার অপেক্ষায় রইলাম। শুভকামনা। কথা শেষ করে ইকবাল খান এবং রোশান বেরিয়ে গেল রুম থেকে। বাইরে বেরিয়ে দেখল আব্দুল মামুন নিজেদের কাজ করছে। জন সমাবেশের এর চারপাশে পুলিশ প্রশাসন প্রখরতার সাথে নিজেদের কাজ করছেন। ইকবাল খান আব্দুল মামুনকে ডেকে বললেন, ধন্যবাদ তোমাকে বাবা, আমাদেরকে সাহায্য করার জন্য। আব্দুল মামুন অল্প হেসে প্রতিউত্তর করে বলল, আপনাদেরকে সাহায্য করা তো আমাদের দায়িত্ব। আপনাদের মতন প্রভাবশালী লোক যেখানে এক সেকেন্ড টাইম নিবেন না অন্যের গায়ে হাত তুলতে, সেখানে তো অন্যদেরকে বাঁচাতে, ঝামেলা মুক্ত রাখতে আপনাদের সাহায্য করতেই হতো। নতুন কমিশনার হয়েও তোমার চিন্তা ভাবনা সুন্দর। ধন্যবাদ। রাত 8টা। ইরার পড়ার টেবিলে পড়তে বসেছে। পড়তে পড়তে বইয়ের পাতা উল্টে গিয়ে দেখল সাজিদ, জ্যোতি এবং ইরার নাম। একটা সময় সবথেকে ভালো বন্ধুত্ব ছিল তাদের, কিন্তু হালকা সময়ের ব্যবধানে বন্ধুত্বের খুঁটিটা নড়বড়ে হয়ে গেছে। জ্যোতির সাথে মাঝে মাঝে দেখা হলেও সাজিদের সাথে দেখা হয় না বেশ অনেক দিন ধরে। ইরা স্কুল কলেজের প্রতিটি মুহূর্তকে বেশ মিস করে। এখন তো তার মনে হয় বিয়ে মানেই বন্দি জীবন। নিজের না আছে কোনো স্বাধীনতা, আর না আছে কোনো ভালোবাসা। ইরার নিজের ভাবনার মাঝেই সবাইকে বড্ড মিস করে, চড়ো করে কেঁদে ওঠে। হয়তো সামনে ইন্টার ফাইনাল এক্সামে সবার সাথে দেখা হবে। তখনই দরজায় কড়া পড়তেই ইরা বাইরের দিকে তাকায়। তাকাতেই দেখে কলি এবং অহনা শিকদার তার রুমে প্রবেশ করছে। ইরা তাদেরকে থেকে বইটা বন্ধ করে টেবিল ছেড়ে উঠে গেল। অহনা শিকদার ইরাকে নিয়ে বিছানায় বসল। অহনা শিকদারের হাতে বেশ কয়েকটা প্যাকেট। অহনা শিকদার প্যাকেট খুলে বের করল স্বর্ণের চুড়ি আর পায়েল। তিনি বেশ কয়েকবার লক্ষ্য করে দেখেছেন ইরার হাত পা খালি। তাই অহনা শিকদার কলিকে সাথে নিয়ে শপিং মলে গিয়েছিলেন। অহনা শিকদার ইরার হাতে চুড়ি দুটো পরিয়ে দিয়ে বললেন, বিয়ের পর হাত ফাঁকা করে রাখতে নেই। মেয়েদের সৌন্দর্য প্রকাশ পায় হাতে চুড়ি আর গলার চেনে। ইরার কপালে আলতো করে একটা চুমু খেয়ে অহনা শিকদার বললেন, আমার কোনো মেয়ে নেই। তুমি আমার ছেলের বউ, মানে আমার মেয়ে। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে তুমি সবার প্রথমে আমাকে জানানোর চেষ্টা করবা। আচ্ছা আম্মু। অহনা শিকদার দীর্ঘশ্বাস টেনে বললেন, আমি অনেক চেয়েও আদিলকে রাজনীতি থেকে এক বিন্দু পরিমাণ ও সরাতে পারেনি। হয়তো আর কোনো দিন পারবও না। আমি একজন রাজনীতিবিদের সাথে সংসার করছি, তাই আমি জানি জীবন ঠিক কতটা কঠিন। সামনে অনেক কিছু পরিষ্কার দোয়াশা হয়ে যাবে, তখন তুমি চাইলেও কোনো দিক বেদিক খুঁজে পাবে না। ইরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে অহনা শিকদারের দিকে। ইরা তো জানতো অহনা শিকদার খুবই কঠোর মনের মানুষ, কিন্তু আজ একদম তাকে কঠিন মনে হচ্ছে না। তার মাঝেও একটা নরম মন আছে। হয়তো তিনি প্রকাশে অনেক কঠিন, কিন্তু তার ভেতরটা বেশ নরম। অহনা শিকদারের গম্ভীরতার হয়তো কোনো কারণ আছে। এই বাড়ির প্রতিটি মানুষের মাঝেই কোনো না কোনো রহস্য। ইরা শ্বাস টেনে বলল, চিন্তা করবেন না আম্মু, আমি ঠিক শিখে যাব সময়ের সাথে সাথে সব। আপনার মতন হয়তো অনেকটাই স্ট্রং হয়ে যাব, তখন কেউ চাইলেও আমাকে ভাঙতে পারবে না।
অহনা শিকদার অল্প হেসে ইরার গালে আলতো ছুঁয়ে বললেন, শিকদার মহলের প্রতিটি মানুষ স্ট্রং। তাদের দেখা দুয়াশার রূপ যখন তুমি দেখবে শুধুই অবাক হয়ে যাবে। প্রতিটি মানুষই একটা অভিনেতা অভিনেত্রী। ইরা অহনা শিকদারের শেষের কথাটা কোনোভাবেই বুঝতে পারল না। হয়তো কোনো কিছুর ইঙ্গিত করে বোঝালো অহনা শিকদার ইরাকে। ইরা ফের প্রশ্ন করার আগেই অহনা শিকদার বলে উঠলেন, আজকে আদিল এর ফিরতে বেশ লেট হবে। চলো রাতের ডিনারটা করে নাও, তারপর শুয়ে পড়ো। অহনা শিকদার আর কলি বেরিয়ে গেল ইরার রুম থেকে। ইরা পায়েলটা পরে তারপর নিচে চলে গেল খাবার টেবিলে। প্রিয়াসের দেখাশোনা করার জন্য ভালো ডক্টর সাজেস্ট করা হয়েছে। ডক্টর দিনে একবার এসে শুধু প্রিয়াসের শরীরের কন্ডিশন চেক করে চলে যান। তবে দিন রাত নার্সরা ডিউটিতে থাকেন, একজন না থাকলে তো আরেকজন থাকে। প্রিয়াসের মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে সে কাউকে ঠিক মতন চিনতে পর্যন্ত পারছে না। শুধু চোখ মেলে তাকিয়ে দেখে এদিক সেদিকে। মাইমুনা শিকদার এখন দিনের অধিকাংশ সময় বসে থাকেন ছেলের কাছে, আর অচরে কান্না করেন। রাত 11টা নাগাদ আদিল সহ আশরাফ শিকদার বড় গাড়ি করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। সারা দিনের ব্যস্ততায় সবার মুখে ক্লান্তির ছাপ। তারা বাইরে থেকে রাতে ডিনার করে এসেছে। আদিল গায়ের কালো কোট হাতের নিয়ে ফোন চাপতে চাপতে রুমে প্রবেশ করল। রুমের দরজা হালকা করে খোলাই ছিল, রুমের লাইটটাও অফ করে রাখা। আদিল ঘড়িতে সময় তা দেখে নিল একবার। বেশ রাত হয়েছে, হয়তো ইরা ঘুমিয়ে গিয়েছে এতক্ষণে। আদিল কোটটা বিছানার এক পাশে রেখে রুমের লাইটটা অন করে সোজা চলে গেল ওয়াশরুমে গিয়ে প্রথমেই শাওয়ার নিয়ে নিল বেশ অনেক সময় নিয়ে। প্রায় 20 মিনিট পর টাওয়াল পেঁচিয়ে রুমে প্রবেশ করে। ভেজা চুল বেয়ে বেয়ে টপ টপ পানি পড়ছে, চুলের পানি গাঢ় ঘরিয়ে বুকে পিঠে পড়ছে। আদিল টাওয়াল দিয়ে ভেজা চুলগুলোকে মুছে নিল। আদিল অল্প দৃষ্টি নিক্ষেপ করে তাকালো ইরার দিকে। এক নজর তাকাতেই বুকের ভেতরে তুলপাড় শুরু হয়ে গেল। ইরা গভীর ঘুমে মগ্ন, তবে ইরার কোমর পর্যন্ত জড়ানো চুলগুলো যেন ইরা মুখে এলোমেলো হয়ে পড়ে আছে। শরীরের উপর কমফোর্ট না থাকার শরীরের প্রতিটি জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। আদিল দেখল ইরার হাতে স্বর্ণের চুড়ি ঝকঝক করছে। পায়ের অনুমুক্ত ফর্সা পায়ে পায়েলটা যেন আরো বেশি ঝকঝক করছে। জামা বেশ কিছুটা উপরে উঠে গেছে। এতটুকুই কি যথেষ্ট নয় একজন পুরুষকে উন্মাদ করার জন্য? আদিল যেন এই মুহূর্তেই গভীর নেশালো চোখে তাকালো ইরার দিকে। হাতের টাওয়ালটা ফেলে এগিয়ে গেল ইরার দিকে। ঠিক এই মুহূর্তে নেশালো লাগলো সবকিছু। ইরার এক পাশে বিছানায় গিয়ে বসল আদিল। ইরার কপালে মুখে উপরে লোমেলো চুলগুলোকে আলতো হাতে সরিয়ে দিয়ে কপালে শব্দ করে একটা চুমু খেয়ে নিল। অবলোক দৃষ্টিতে বেশ কিছু সময় নিয়ে তাকিয়ে দেখল তার জানবাচ্চা প্রেতনি বউটাকে। আদিল গিয়ে শুয়ে পড়ল বিছানার এক পাশে। ইরার খুব কাছে আদিল ইরার কোমর ধরে টেনে বুকে জড়িয়ে নিল। শব্দ করে বেশ কতগুলো চুমু খেয়ে নিল। নতুন ভোরের সকাল হয়েছে। পাখির কোলাহলের ডাক মিষ্টি রোদের অল্প আলো বড় জানালা ছেদ করে আলতো করে ছুঁয়ে দিচ্ছে ইরার মুখ। অল্প মিষ্টি রোদ মুখে পড়তেই ইরা কপাল কুঁচকে ফেলল। গায়ের উপর জড়ানো কমফোর্ট টেনে মুখ ডেকে নিল। ঘুম জড়ানো কণ্ঠে পেটের উপর অল্প হাতের স্পর্শ পেতেই ইরা তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো। আদিল ইরার খুব কাছে, নিঃশ্বাসের প্রতিটি হৃদস্পন্দন ভেসে আসছে। ইরা ধীরে ধীরে আদিলের হাতটাকে পেটের উপর থেকে ছাড়ানোর ব্যথ চেষ্টা করতে লাগলো। ইরার এমন ছটপটানি দেখে আদিল দুহাতে আরো শক্ত টানে নিজের বুকে কাছে টেনে নিয়ে বলল, পাগলামো করতে ব্যর্থ করিস না জান। ইরা আদিলের বুকে নখ ডাবিয়ে দিল, বলল, আপনি ছাড়ুন আমাকে। আমাকে সবসময় শুধু ছাড়তে বলিস কেন? সমস্যা কি তোর? আমার ছোঁয়া ভালো লাগে না তোর? ইরা হাতের নখ আদিলের বুকে থেকে তুলে আদিলের আরেকটু কাছে বুকের সাথে মিশে গিয়ে বলল, আমাদের কবে একটা বাবু হবে? আদিল যেন কানে ভুল শুনল। সকাল সকাল তার ছোট বউটা কি বলছে এসব? বিয়ের মাসখানেক হয়নি এখনো। বাসর তো দূরের কথা, ডিরেক্ট বাচ্চা নেয়ার বায়না করছে। সত্যি জীবনটা পুরাই পান্তা ভাত। আদিল বুকের ভেতরে লুকিয়ে থাকা ইরার মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আজকাল কানে একটু কম শুনি। কি বললে আবার বলো। আদিলের বলা কথা ইরার কানে যেতেই ইরা চোখ ছোট ছোট করে বলল, আমার শ্বশুর মানে আশরাফ শিকদার আমাকে একদম ঠকিয়ে দিল। আদিল কপাল কুঁচকে বলল, মানে? আমার বয়স কেবল 18+, আমাকে কিনা একটা বইরা ছেলে দিল। একদম ঠকিয়ে দিল আমাকে আশরাফ শিকদার। আদিল মুচকি হেসে বলল, আহারে দুঃখ হচ্ছে তোমার জন্য। খুব দুঃখ হলে একটু কান্না করতে হয়। আপনি একটু কান্না করেন, আমি দেখব। তোমার শখ দেখে আমি শিহরিত। স্বামীকে কাঁদানোর জন্য পায়তারা করছো তাই না? সালি তুমি বিশ্ব জাহান্নামী। ইরা মুখ বাঁকিয়ে বলল, ছাড়ুন, আমাকে যেতে দিন। কোথায় যাবা? জাহান্নামে। ঠিকই আছে। স্বামীর মন বুঝতে না শিখলে তো জাহান্নামে যেতে হবে তাই না? আপনার মন তো আছে, তাহলে আমাকে দেখান দেখি কত বড়। মন তো দেখানো যাবে না।
তুমি চাইলে অন্য কিছু দেখতে পারো মনের থেকেও বড়। আমার টুনটুনি। ইরা কপাল কুঁচকে ফেলল। ছি কি বাজে। তৎক্ষণাৎ আদিল ইরা উপরে উঠে শুয়ে পড়ে। ইরা কানের কাছে গিয়ে ভিড়ভিড় করে বলে, আজ একটু দেখো না বউ, তোমার স্বামী ঠিক কতটা বাজে। ইরা চোখ মুখ এতক্ষণে বন্ধ করে ফেলেছে। রাগে কটমট করে বলল, বেডা মানুষ মানেই খারাপ। সময়ের সাথে সাথে তাদের অসৎ ব্যবহার আরও বৃদ্ধি পায়। ছি ছাড়ুন। আদিল ইরার গাড়ে মুখ ডোবাতে ডোবাতে বলল, আই নিড ইউ, বাট নট নাও। ইন এক্স্যাক্টলি 48 আওয়ার্স। আদিল দীর্ঘশ্বাস টেনে বলল, ঠিক 48 ঘন্টা পর আমি তোমাকে চাই। একদিকে আমার নির্বাচন, অন্যদিকে তুমি, দুইটাই আমার চাই। আমার জন্য দুইটাই সুখের, তাই আমি দুইটাই একসাথে চাই। রেডি হয়ে যাও মনের সাথে সাথে দেহের মিলনের। কোনো এক্সকিউজ চলবে না বউ। ছোট বলে, তুমি আর ছাড়টা পাবে না। ইরা অল্প ডোক গিলে বলল, মানে? আদিল শিকদারের ছাড় দেয়া দেখলা এতগুলা দিন, এবার থেকে আদিল শিকদারের ভালোবাসা দেখবা। আদিল শিকদার যেটা চাই সেইটাই পায়, হয়তো ইচ্ছাকৃত নয়তো অনিচ্ছাকৃত। চাই মানে চাই। ইরা শুকনো ডোক গিলে বলল, আপনি কি কোনো ভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? আমার বউ আমাকে ভয় পাবে? আচ্ছা, এইটাও কি সম্ভব? আপনি কি কোনো ভাবে আমাকে ইমপ্রেস করতে চাইছেন? একদম না। আদিল শিকদার এতটাও ভণ্ড নয় যেদিন শেষে ঘরের বউকে ইমপ্রেস করবে। দরকার পড়লে বাইরের শিলা মিলা টিলা ওদেরকে ইমপ্রেস করব, তাও তোমাকে নয়। ইরা গাল ফুলিয়ে বলল, ঘরের বউ হলে কি ইমপ্রেস করা যায় না? না। কেন? তাহলে দাম বেড়ে যায়। ইরা মুখ বাঁকিয়ে বলল, কিছুদিন পর এমপির বউ হয়ে যাব। এতটুকু দাম না থাকলে কি আর হবে? তাহলে কি আপনি আদিল শিকদারের বউয়ের পরিচয় বাঁচতে চাইছেন? হ্যাঁ। মেয়েরা তো স্বামীর পরিচয় নিয়েই বাঁচে। আমি তো এমন মেয়ে বিয়ে করিনি। আমি চাই তুমি তোমার পরিচয় নিয়ে বাঁচো। কাল যদি আমি বেঁচে না থাকি, মরে যাই, তখন। আদিলের কথা শেষ করার আগেই ইরা আদিলের মুখ চেপে বলল, উল্টা পাল্টা কথা বলবেন না একদম। মরে গেলেই তো জীবন শেষ। এই অল্পকালীন বিচ্ছেদ আমি চাই না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকার চিন্তা করেন। আদিল ইরার ছোট ছোট বলা প্রতিটি কথাকে বেশ গুরুত্ব দিয়ে বলল, তুমি থাকবে তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে? ইনশাআল্লাহ। আদিল কিছু মিনিট চুপ থেকে বলল, তোমার স্বামীর পাপের খাতাটা বেশ ভারী। সেই পাপ দেখার পর তোমার না আবার ঘৃণা চলে আসে? ইরা বলল, কি সেই পাপ আমি জানতে চাই। আদিল বলল, সময়ের সাথে সাথে সব জেনে যাবে বউ। তুমি তো এখনো বাচ্চা মেয়ে, আরেকটু বড় হয়ে নাও, তারপর না হয়। আদিলের বাক্য শেষ করার আগেই ইরা বলে উঠল, বড় হলে তারপর বাসর করবেন তাই তো? আদিল দাঁতের দাঁত পিষে বলল, 18+ হয়ে গেছে, এর থেকে বড় বউ আমি ডিজার্ভ করি না। তুমি তো বললা তোমার একটা বাচ্চা লাগবে, তাই ভবিষ্যতে এমপি হওয়ার পূর্ব পরিকল্পনা করে তোমাকে আমি স্বেচ্ছায় একটি বাচ্চা দান করব। আদিল শিকদার কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। ইরা কপাল কুঁচকে ফেলল। তাই দেখে আদিল অল্প হেসে বলল, ইতিহাসে তুমি প্রথম বউ যে কিনা বাসর করার আগেই বাচ্চার আবদার করছে। অতিরিক্ত খুশিতে আমি গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছি। ইরা আদিলের কথা শুনে ফিক করে হেসে ফেলল। কিছুক্ষণ আগে অল্প ভালোবাসায় নিজের মনের কথাটা চট করে বলে দিল, আর এখন কিনা সেই কথা নিয়ে তাকে খোঁটা দেয়া হচ্ছে। আর কখনো বলবো না আপনাকে মনের কথা। ইরার রাগে ফুসফাস করে বিছানা থেকে উঠে যেতে চাইলে আদিল ইরার হাত টেনে রাতের সেই টাওয়ালটা হাতে দিয়ে বলল, আমার ইজ্জত হরণ করলা তুমি। আমি তোমার নামে উচ্চ আদালতে মামলা করব। শেষমেশ কিনা স্বামীর ইজ্জত ছি। মুখে বলতেও লজ্জা লাগছে। ইরা মেজাজ চাচিয়ে উঠে বলল, বেহারা লোক, বাজে লোক। ছি, রাতে কি কেউ টাওয়াল পরে শুয়ে পড়ে? আমি আপনার নামে বিচার দিব। আদিল অল্প হেসে খুব সিরিয়াস হয়ে বলল, কি বিচার দিবা? আপনি রাতে কথা বলতেই ইচ্ছে করছে না আপনার সাথে। কালকে থেকে আপনি যদি আমার পাশে ঘুমান তাহলে আমি আপনাকে তুলে ফেলে দিব। আদিল সিরিয়াস হয়ে বলল, আমার ওজন কত জানো তুমি? এই মেয়ে। না, আর জানতে চাইও না। যদি আমি একা তুলে ফেলতে না পারি আপনাকে, তাহলে ডজন খানেক কামলা ভাড়া করে নিয়ে আসবো আপনাকে নিচে ফেলে দেওয়ার জন্য। আমি কি আর এমনি এমনি বলি? সালি, তুমি বিশ্বজাহান্নামী। ইরা মুখ বাঁকিয়ে নিচে চলে গেল। আশরাফ শিকদার নির্বাচন নিয়ে কথা বলছেন। সাথে আদিস শিকদার নিজেদের পূর্ব পরিচিত মানুষদের সাথে আলাপ আলোচনায় বেশ ব্যস্ত। আজকে অহনা শিকদার অফিসে যাননি। অহনা শিকদার অফিসে যেতে চাইলে আশরাফ শিকদার করা ভাবে নিষেধ করেন। বাইরে বেশ রিক্স, একা একা বাড়ির বাইরে যাওয়াটা কারোর জন্যই সেফ নয়। রিফাত অফিসের ফাইল চেক করে নিয়ে এসেছে অহনা শিকদারের কাছে সিগনেচার করাবে বলে। রিফাত সমস্ত পেপার অহনা শিকদারের রুমে রেখে নিচে চলে আসছে। বাড়ির ভেতরে 10 থেকে 12 জন লোক বসে আছে।
তাদের মধ্যে পুলিশের সংখ্যায় বেশি। আরও বেশ কিছু লোক আসবে কিছুক্ষণ পর। তখন আশরাফ শিকদার সবাইকে নিয়ে বাইরের বাগান বাড়ির ছোট রুমটাই চলে যাবেন। রিফাত গিয়ে বসল সোফায় আশরাফ শিকদারের পাশে। বাড়ির কিছু সার্ভেন্ট এসে সবাইকে চা নাস্তা দিয়ে গেল। আশরাফ শিকদার চা নাস্তা শেষ করে নিজের ছোট ভাই আদিস শিকদারের সাথে সবাইকে বাগানের বাড়িতে পাঠিয়ে দিলেন। তিনি সকালের মেডিসিন নেননি। অতিরিক্ত টেনশন এবং ছুটাছুটি লেগে আছে কিছুদিন যাবৎ। হয়তো নির্বাচন শেষ হয়ে গেলেই তারপর থেকে আর হিমশিম খেতে হবে না। হার্টের ব্যথাটা আজকাল একটু বেশি অনুভব করেন আশরাফ শিকদার। আশরাফ শিকদার এবং রিফাত মিলে নির্বাচন নিয়ে বেশ কিছু কথা বললেন। নির্বাচনের জন্য যত লোক প্রয়োজন নিয়ে নাও। পুলিশ কমিশনারদের লাইন লাগিয়ে দাও। তারপরেও আমি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই, ঝামেলা মুক্ত নির্বাচন। যাদেরকে দেখলে সন্দেহ হবে তাদেরকে নির্বাচন কেন্দ্রের আশেপাশে আসতে দিবা না। যথেষ্ট সতর্ক অবলম্বন করবে। রিফাত বেশ স্বাভাবিকভাবে বলল, ডিগ্রি আবশ্যিক স্যার, আপনি একদম টেনশন করবেন না। আশরাফ শিকদারের ফোনে হঠাৎ ফোন আসায় তিনি কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। রিফাত বসে বসে চা খাচ্ছে। কলি একদম কলেজে যাওয়ার জন্য রেডি সেটি হয়ে নিচে চলে এসেছে। কলি এদিক সেদিকে না তাকিয়ে বরং রিফাত যেখানে বসে আসে সেদিকে এগিয়ে গেল। রিফাত কলিকে প্রথমে খেয়াল না করলেও কলি যখন রিফাতের সামনে এসে দাঁড়িয়ে ছিল তখন দেখে অনেকটাই অবাক হয়। কলি রিফাতের উদ্দেশ্য বলে উঠল, চলুন আমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবেন। রিফাত হাতঘড়িতে সময়টা একবার দেখে নিল, কেবল 8:20। এত আগে কিসের কলেজ? রিফাত সোজা কলির মুখের উপর বলে দেয়, সরি ম্যাডাম, এই চাকরিটা আমার নই। আর না, আমি আপনাদের বাড়ির ড্রাইভার। আপনি বাড়ির ড্রাইভারের সাথে চলে যান কলেজে। কলি কপাল কুঁচকে ডাকল আশরাফ শিকদারকে। কলি প্রথম ডাকেই আশরাফ শিকদার কলির কাছে চলে আসলেন। কলি হঠাৎ আশরাফ শিকদারকে ডাকতে দেখে রিফাত থমথমে হয়ে গেল। কলি আশরাফ শিকদারকে বলল, বো আব্বু তোমার পি একে বলো আমাকে কলেজে দিয়ে আসতে। তোমাদের বাড়ির যে ড্রাইভার আমাকে কোনো বিপদ থেকে কোনোভাবে সেভ করতে পারবে না। ভাইয়ার নির্বাচনের জন্য এখন আমাদের কত শ্যাও তুমি বলো বড় আব্বু। এখন কি আমার ড্রাইভারের সাথে যাওয়া ঠিক হবে? কলি একদমে কথা শেষ করে বড় এক দীর্ঘশ্বাস টেনে নিল। আশরাফ শিকদার অবাক হয়ে মেয়ের বুদ্ধি দেখলেন। এত ছোট বয়সেও কত টেনশন। আশরাফ শিকদার অল্প হেসে বললেন, কলিকে কলেজে নামিয়ে দিয়ে আসো রিফাত। রিফাত হ্যাঁ বলবে নাকি না বুঝতে পারছে না। তারপর ও না বলার রাইট তো তার নেই। কলি মিটমিট করে হাসছে, তাই দেখে রিফাত বেশ বিরক্ত বোধ করল। কলির ছলানো বোলানো কথাই কিভাবে আশরাফ শিকদার এর মতন স্ট্রং মানুষকে পেঁচিয়ে নিল। রিফাত আশরাফ শিকদারকে সম্মতি জানিয়ে বলল, জি স্যার, নিয়ে যাচ্ছি। বলেই রিফাত দুধ পায়ে বেরিয়ে গেল বাড়ির ভেতর থেকে। কলি ও রিফাতের পেছনে পেছনে হেঁটে চলে গেল। আশরাফ শিকদার কথা শেষ করে গিয়ে বসলেন টেবিলে। অহনা শিকদারের বানানো স্যুপ আশরাফ শিকদারের দিকে এগিয়ে দিয়ে বললেন, স্যুপটা খেয়ে নাও। আশরাফ শিকদার কপাল কুঁচকে ফেললেন। রেগুলার কি সব হেলদি খাবার খাওয়াও আমাকে? বিরক্ত লাগে। আমি আর এই হেলদি স্যুপটা খাবো না। আমাকে বিরিয়ানি দাও। অহনা শিকদার গম্ভীর চোখে তাকিয়ে বললেন, মাথা ঠিক আছে তোমার? শরীরের কথা চিন্তা করে স্যুপটা খাও। আর সকাল সকাল কিসের বিরিয়ানি? হ্যাঁ, আমাকে বিরিয়ানি দাও। আমার ঝাড়ু কোথায়? আশরাফ শিকদার চোখ নামিয়ে বললেন, আমি কখন বলেছি আমি স্যুপ খাবো না? আমি তো খাবোই স্যুপ, 100 বার খাবো। তুমি স্যুপ বানিয়েছো বলে কথা, আমাকে খেতেই হবে। আশরাফ শিকদার ফের অহনা শিকদারের দিকে আঙুল তাক করে বললেন, কথায় কথায় আমাদের মাঝে হুটহাট ঝাড়ুকে টেনে আনো কেন? তুমি জানো না আমাদের মাঝে 3 আরডি পার্সন, কাউকে আমি একদম এলাও করব না। ঝাড়ু আবার 3 আরডি পার্সন হয় কিভাবে? ঝাড়ু কি মানুষ? চুপ করো রাগিনী। বিয়ের পর থেকেই তুমি সাথে করেই 3 আরডি পার্সন নিয়ে আসছো। সেজন্য তো কথায় কথায় আমাকে ঝাড়ু দেখিয়ে দাও। মনে হয় বাপের বাড়ির ওয়ারিশ। অহনা শিকদার নিজের রাগ সংযোগ করে বললেন, বিয়ে পর সাথে করে ঝাড়ু নয়। আমার বাবা ডজন খানেক গরু মহিষ দিয়েছিল। এখন আমাকে সেইগুলোর সুদে আসলে ফেরত দাও। আশরাফ শিকদারের চোখে কালো দুয়াশার মতন লাগলো সবকিছু। আগেও বেশ কয়েকবার খোঁটা দিয়েছিল, আজকে আবার। তাই আশরাফ শিকদার বিরক্তি টেনে বললেন, তুমি ভুলে যেও না অহনা, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, ওই সব ডজন খানেক গরু মহিষ আমি তুড়ি মেরে নিয়ে আসতে পারি। অহনা শিকদার চেয়ার টেনে বেশ স্বাভাবিকভাবে বললেন, ঠিক আছে, আমিও দেখি একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে হাতে তুড়ি মেরে ডজন খানেক গরু মহিষ আনে। সাথে সাথে আশরাফ শিকদার ফোনটা বের করে কাউকে কল দিবে তার আগেই অহনা শিকদার আশরাফ শিকদারের কাছ থেকে ফোনটা কেড়ে বিরক্তি টেনে বললেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছে তিনি হাতের তুড়ি মেরে ডজন খানেক গরু মহিষ উপস্থিত করবেন। তাহলে তার হাতে ফোন কেন? আশরাফ শিকদার গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে বললেন,
আমার মাইন্ডে আঘাত করুন না অহনা। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি আমার মাইন্ডে আঘাত করবেন না আশরাফ শিকদার। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী এর ওয়াইফ। মাইমুনা শিকদার প্রিয়াসের রুম থেকে বের হয়ে সোজা চলে আসেন খাওয়ার টেবিলে। তার কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা দেখে অহনা শিকদার জিজ্ঞেস করলেন, প্রিয়াসের কি অবস্থা? মাইমুনা শিকদার কিছু সময় চুপ থেকে পরে বললেন, আমার ছেলেকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করেন ভাইজান। আশরাফ শিকদার খুব স্বাভাবিকভাবে বললেন, আগে আদিল এর নির্বাচন শেষ হোক তারপর। এই মুহূর্তে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। আদিল ইরা আদিব সহ সবাই খাবার টেবিলে খেতে বসেছে। আজকে আপাতত তারা কেউ বাড়ির বাইরে বের হবেন না। আপনি আমাকে ইগনোর করছেন কেন? কোনো ওর নেই, বরং কথাটিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। তাই ভেবে কলি চিৎকার করে বলল, একটা প্রশ্ন মানুষকে মানুষ কইবার করতে পারে? রিফাতের কোনো প্রতিক্রিয়া নেই। কলি বিরক্তি সহ আরো মেজাজ হারিয়ে জুড়ে চেঁচিয়ে উঠল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? এবার যেন কথাটা ঢুকে পড়ল রিফাতের শান্ত মস্তিষ্কে। রিফাত গাড়ি চালানো বন্ধ করে তাকালো কলির দিকে। আশপাশটা কেমন যেন জনশূন্য মনে হচ্ছে। রিফাত শুষ্ক ঢুক গিলে বলল, হ্যাঁ বলেন। কলি রিফাতের দিকে দৃষ্টি অনুপাত করে খুব স্বাভাবিক গলায় বলল, ডু ইউ লাভ মি? রিফাত এক ওরে খুব স্বাভাবিকভাবে জানিয়ে বলল, ন। কেন? ভালোবাসেন না আমাকে? না। কলি রেগে গিয়ে রিফাতের শার্টের কলার ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমি সত্যি আপনাকে ভালোবাসি। প্লিজ ট্রাস্ট মি। আমি কখনো ছেড়ে যাব না আপনাকে। রিফাত কলির হাতটাকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলল, কখনো দেখেছেন আপনি বড়লোক ফ্যামিলির মেয়ে হয়ে ছোট ফ্যামিলিতে সংসার করতে? এই ভেদাভেদ নিয়ে ভালোবাসা সম্ভব শুধু নাটক সিনেমাতেই। এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নেন। আবেগ বাদ দিয়ে বিবেকে ফিরে আসেন। কলি ভয়ঙ্কর ভাবে হেসে বলল, ভালোবাসায় ছোট লোক বড় লোকই সবকিছু মেটার করে না। আমি আপনাকে ভালোবাসি ব্যাস। এখন আপনাকেও ভালোবাসতে হবে। জোর করছেন আমাকে? যদি বলি হ্যাঁ জোর করছি, তাহলেও কি ভালোবাসবেন না? ভালোবাসা জোর করে হয় না। পাগলামি করা বন্ধ করেন। আপনার বয়স কম, আবেগ থেকে বলছেন এসব কথা। আমি সত্যি আপনাকে ভালোবাসি। ট্রাস্ট মি। বড়লোকদের আবার বিশ্বাস। হু। আশেপাশের সমস্ত নীরবতা ভেঙে কল্লির অশান্ত মনকে কোনোভাবে সামলাতে পারছে না। উন্মাদ বেসামাল হয়ে উঠেছে বারবার। তার পাগলামোর প্রতিটি মুহূর্তকে রিফাত ইগনোর করার চেষ্টা করতে লাগলো। কিন্তু কলির পাগলামিটাও দ্বিগুণ বাড়িয়ে দিতে শুরু করলো। রিফাত বাধ্য হয়ে গাড়িতে থেকে বেরিয়ে যেতে চাইলে কলি রিফাতের হাত টেনে শক্ত পোক্ত গলায় বলল, ভালোবাসি আপনাকে, প্লিজ বিশ্বাস করুন। রিফাত কলির হাতটাকে সরিয়ে দিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। সাথে সাথে কলি গালে হাত চেপে চড়ো করে কান্না করে দেই। রিফাত রাগান্বিত গলায় হিসহিসিয়ে বলল, ফাজলামো মনে হয় আমাকে? আমার শরীরে টাচ করার সাহস দিচ্ছে কে তোমাকে? হাউ ডেয়ার ইউ? রিফাত গাড়িতে সহজরে এক লাথি মেরে কলির দিকে তাকিয়ে চোখ গরম করে বলল, তোমাদের মতন বড়লোক মার্কা মানুষ আমি হাজার হাজার দেখছি। তোমরা বিশ্বাসের অযোগ্য। আমার পিছু নেয়া বন্ধ করো। নেক্সট টাইম থেকে আমার সাথে কথা বলা তো দূরেই থাক না কেন, দেখাটাও যেন না হয় তোমার আর আমার। মাইন্ডেড। কলি গালে হাত চেপে অনবরত কান্না করতে লাগলো। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার পিছু হাজার বার নিব। আপনি পারলে আমাকে ঠেকাইয়েন। যেই শরীরে টাচ করার জন্য আমাকে থাপ্পড় মারলেন, সেই শরীরটাই আমার কাছে সুপে দিয়ে বলবেন, আমার সবটুকুই তোমার। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই কলি গাড়ি থেকে নেমে গেল। আশেপাশে তেমন গাড়ি চলাচল করছে না। নিরিবিলি পরিবেশ। কলি হাঁটা শুরু করলো। রিফাত ও কলির রাগের কারণটা বুঝতে পেরে সাথে সাথে গাড়ি থেকে নেমে গেল। কলি এত দুধ হাঁটছিল যে রিফাত কলিকে ধরতে পারছিল না। রিফাতের ডাককে কোনো রকম পাওয়া না দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সামনে এগোতেই একটা রিকশা পেয়ে যায় কলি। সাথে সাথে রিকশা আয় উঠে পড়ে। রিফাত বেশ দূরে থেকে সবাই দেখল। কোনোভাবেই হেঁটে পৌঁছাতে পারল না কলির কাছে। রিফাত রাগে দাঁতের দাঁত পিছে কিরমির করে উঠল। স্যাটার চাকরি করি, সবগুলাই বালের রাগ দেখাই। ছা, জীবনটা পুরাই তেনা তেনা করে ফেললো এরা। বিকেলে ঠান্ডা পরিবেশের উষ্ণ আর্দ্র তাপমাত্রা প্রায় শীত ছুঁই ছুঁই। এরা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। ঠান্ডা মিষ্টি বাতাসে খোলা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে যাচ্ছে বারবার। লম্বা চুলগুলো মেচিয়ে যাচ্ছে বারবার মিষ্টি বাতাসে, তাই এরা হাত খোপা করে নিল। ছাদে বেশ অনেক রকমের ফুলের গাছ আছে। এরা গাছ থেকে লাল টুকটুকে একটা গোলাপ ছিঁড়ে নাকের সামনে নিয়ে বারবার সুবাস নিতে থাকলো। গোলাপ ফুলটা তার বরাবরই পছন্দের লিস্টতে থাকে। হাজার হাজার ফুল একে থাকলেও এরা সবার প্রথমে গোপাল ফুলটাকে চুজ করবে। আজকে আশরাফ শিকদারের করা নিষেধে আদিল সহ পরিবারের কেউ বাড়ি থেকে বের হয়নি। আদিল ফোনে কিছুক্ষণ যাবৎ কারোর সাথে কথা বলছিল। সেই জন্য এরা বেশ বিরক্ত হয়ে ছাদে চলে আসে।
ছাদে চলে আসার ও প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। ইরা বারবার সুবাস নিচ্ছে ফুলের। আদিল 2/4 পার্টের সাথে কালো গেঞ্জি পরে ছাদে চলে আসে। ইরা উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে থাকায় আদিলকে লক্ষ্য করেনি ইরা একদম। ইরাকে এক মনে কিছু একটা চিন্তা করতে দেখে আদিল হাতের ফোনটা পকেট গুজে এগিয়ে গেল ইরার দিকে। ইরার কোমর টেনে নিজের দিকে ঘুরাতেই ইরা ভয়ে থমথমে হয়ে উঠল। বুকে একথলা থুতু দিয়ে বলে, ওহো আপনি। আদিল কপাল কুঁচকে ফেলে, আমি নয়তো কে? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? ছাড়ুন। আমি কাউকে কেন আপনাকেও আশা করিনি। এবার থেকে আশা করো। কতদিনই বা আন্নিরা আশায় থাকবে? তোমার পাশের স্বামী ছাড়া তোমাকে এতিম এতিম লাগে বাউ। ইরা খিলখিল করে হেসে ফেলল আদিলের কথা শুনে। ইরার মিষ্টি হাসি দেখে আদিল মুহূর্তেই ফিদা হয়ে গেল। একটা মিষ্টি হাসি কতটা স্বচ্ছ হয়। তাই ভেবে আদিল এক হাতে ইরার কোমর তো অন্য হাতে ইরার হাতের ফুলটাকে নিয়ে ইরার কানে গুজে দিয়ে খোপা করা চুলগুলাকে ছেড়ে দিল। ইরার দিকে তাকিয়ে এক স্বচ্ছ মিষ্টি হাসি হেসে বলল, সদ্য যেন আসমানের চাঁদকে দেখছি। তোমার সৌন্দর্যে আমি প্রতি মুহূর্তেই দিশেহারা হয়ে উঠি বউ। প্রতি মুহূর্তেই তোমার সৌন্দর্য খুব করে আমাকে টানে আমাকে। তোমার রূপের আগুনে আমি ঝলসে যাচ্ছি বউ। ইরা লজ্জাহীন গলায় ঠাস করে বলে দিল, আমাকে আলো পাম দেয়া বন্ধ করেন হবু এমপি সাহেব। আদিল ভ্রু নাচিয়ে মজা নিয়ে বলল, যদি দিতেই হয় পাম, তবে দিব কেন আলো পাম? একদম পাম্পার পাম দিব। ইরা কপাল কুঁচকে বলল, বেহায়া লোক, বাজে একটা। চুপ করুন। আদিল নিজের ঠোঁটে আঙুল চেপে বলল, তুমি বললা তাই কয়েক সেকেন্ডের জন্য আমি চুপ করলাম। আদিল ঠিক 2 সেকেন্ড চুপ থেকে তারপর ইরার কোমর ছেড়ে হাত টেনে বলল, চলো। কোথায় যাব? ঘুরতে। ইরা এগিয়ে আসলো আদিলের সামনে। আদিলের হাতটাকে উপরে তুলে আদিলের চোখের সামনে ধরে বলল, সময় কত এখন? আদিল খুব স্বাভাবিকভাবে বলল, 5টা 21। আধ ঘন্টা পর মাগরিবের আজান পড়বে। এখন আমি কোথাও ঘুরতে যাব না, আপনি যান। আদিল কিছুটা বিরক্তি নিয়ে বলল, এত ভয় কিসের? স্বামীর সঙ্গে তো যাচ্ছ। আব্বু বলেছে আজকে কোথাও যাওয়া আমাদের জন্য সেফ নয়। তাই আমি কোথাও যাব না, আপনি যান। আই রিপিট, এক কথা বারবার বলতে ভালো লাগে না। চলো আমার সাথে। বলেই আদিল ইরার হাত ধরে টেনে নিয়ে রুমের ভেতরে চলে গেল। ইরা অবাক হয়ে দেখল আদিলকে। বারবার মুগ্ধ হয়ে যাচ্ছে আদিলের ছোট ছোট পাগলামি দেখে। আদিল রুমের ভেতরে গিয়ে ইরার হাতটা ছেড়ে দিয়ে কারবাদ হতে ইরার জন্য বরাদ্দকৃত কিছু জামা এনে ইরার হাতে দিয়ে বলল, অনলি 5 মিনিটস। ইরা না চাইতেও আদিলের দেয়া জামাটা হাতে নিল। তারপর জামাটা পরার জন্য ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই আদিল পেছনে থেকে ডেকে বলে, এইখানে চেঞ্জ করো বউ। আই প্রমিস আমি দেখব না। ইরা কপাল কুঁচকে ফেলল। রাগে কটমট করে আদিলের দিকে তাকাতেই বলে উঠল, শেয়ালের কাছে মুরগি বাগি দেয়া। আর আপনার সামনে আমার এইখানে চেঞ্জ করা একই কথা। হেই ইউ, তুমি কি আমাকে কোনোভাবে ইনসাল্ট করে শেয়াল বললা? শেয়ালকে তো শেয়ালই বলবো তাই না? আদিল রাগে কটমটিয়ে ইরার দিকে এগোতে লাগলেই আদিলের হাঁটার গতিবেগ বুঝতে পেরে ইরা টুস করে ওয়াশরুমের ভেতরে চলে গেল চেঞ্জ করবে বলে। আদিল দরজার বাইরে দাঁড়িয়ে রেগে হকচকিয়ে উঠে বলল, প্রেতনির বাচ্চা শুধু একবার বের হও। ইরা ঠোঁট কামড়ে খিলখিল করে করে বেশ অনেকখানি হেসে বলল, সরি এমপি সাহেব, আর আপনাকে শেয়াল বলবো না। দরকার পড়লে কোয়া বলবো। এবার তো একটু চান। আদিল হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। তবে কপাল কুঁচকে ফেলল এবং কারবাদ হতে নিজের জামা কাপড় বের করে নিয়ে আসলো। বাইরে বেশ ঠান্ডা, দুপুরের দিকে রোদটা বেশ থাকলেও সন্ধ্যার পর থেকে অনেকটাই বেড়ে যায়। তাই আদিল কালো লেদারের জ্যাকেট পরে নিল। এতক্ষণে ইরাও রেডি হয়ে নিয়েছে। আদিল দেয়া প্যান্ট, কালো গেঞ্জি এবং লং ওভারসাইজের কুর্তি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইরা। আদিল রেডি হয়ে নিয়েছে এতক্ষণে। সে কি মেয়ে মানুষ যে তার রেডি হতে ঘন্টা খানেক লাগবে? শুধু বাকি আছে ঘড়িটা পরা, তাই ঘড়িটা হাতে পড়ছিল। কিন্তু ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে পেছনে ফিরে তাকাতে অবাকের শীর্ষে উঠে যায় আদিল। ইরাকে একদম বিদেশিদের মতন লাগছে। আদিল যেন চোখের পলক ফেলতে দ্বিধাবোধ করছে। ইরা কোনো রকম আদিলকে পাওয়া না দিয়ে বড় আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়ে চুলগুলাকে উঁচু করে বেঁধে নিল। চোখে একটা সানগ্লাস আর হাতে ঘড়ি পরে নিয়ে এগিয়ে গেল আদিলের দিকে এবং খুব সিরিয়াস গলায় বলল, কেমন লাগছে আমাকে? আদিল হাত ঘড়িটা পরে শার্টে সানগ্লাস ঝুলিয়ে সিরিয়াস হয়ে বলল, একদম এমপির বউ বউ লাগছে আপনাকে চ্যাম। ইরা ফিক করে হেসে দিয়ে বলল, ধন্যবাদ, ওয়েলকাম ম্যাম। এবার চলেন। বলেই আদিল ইরাকে টেনে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এতক্ষণে মাগরিবের আজান পড়ে গেছে। ড্রয়িং রুমে হয়তো কেউ বসে নেই এখন। ইরা বেশ সংকোচে পড়ে গেল। তাকে এই পোশাকে দেখলে যদি কেউ কিছু বলে তখন কি হবে? ইরা অল্প অল্প করে হাঁটতে শুরু করল।
তাই দেখে আদিল ইরাকে কোলে তুলে নিয়ে বলল, ডায়েট করবা বুঝছো, দিন দিন মোটা হয়ে যাচ্ছ। ইরা মুহূর্তেই কপাল কুঁচকে ফেলল। আমি একদম মোটো নই। আমি তো আরেকটু মোটা হতে চাই, তাহলে আমাকে আরেকটু বেশি ভালো লাগবে। আম্মু বলেছে, কোনো দরকার নাই। তুমি এমনিতেই সুন্দর এবং হটস, আর তোমার হটসনেস বাড়িও না বউ। তখন আবার আমি উদ্দাত হয়ে যাব। আমাকে সামলাতে তুমি হিমশিম খেয়ে খাবে। ইরা লজ্জায় মুখ এঁকে ফেলল। ছি, কি বাজে, এই পুরুষের মুখে কি কোনো কিছুই আটকায় না? ইরাকে লজ্জা পেতে দেখে আদিল ভ্রু নাচিয়ে বলল, আমার 1 মাসের পুরাতন বউ এত বেশি লজ্জা পাই? ছি আদিল ছি, এখনো বউয়ের লজ্জা হরণ করতে পারলেন না তুমি? কথা বলতে বলতে আদিল ইরাকে নিয়ে বাড়ির বাইরে চলে এসেছে। ইরা কিছুটা সংকোচ করে বলল, আমাকে এই রকম ছেলেদের মতন জামা কাপড় পরালেন কেন? যদি কেউ দেখে ফেলতো তখন? ছি, কি লজ্জা টাই না পেতাম। আপনি আমার জন্মগত অধিকার বউ। আমি ছাড়া কখনো আপনাকে অন্য কারোর সামনে লজ্জা পেতে দিব না। আপনার লজ্জা হরণ করার প্রতিটি কারণই থাকবে এই আদিল শিকদার। আদিল ইরাকে কোলে নিয়ে সোজা চলে গেল নিচে, যেখানে বাড়ির ছোট বড় সব ধরনের গাড়ি রাখা হয়। আদিল ইরাকে কোলে থেকে নামিয়ে দিল। তারপর ভেতর থেকে একটা বাইক ইয়ামাহা R15 নিয়ে বেরিয়ে আসলো। একদম নতুন চকচক করছে বাইকটা। ইরা কখনো আদিলকে বাইক রাইড করতে দেখেনি। এই বাড়িতে আজও কয়টা গাড়ি কয়টা বাইক আছে তা ইরা জানে না। হয়তো বাইক রাইড করবে বলে আদিল ইরাকে এই রকম ড্রেসে পরিয়ে নিয়ে আসলো। আদিল বাইক নিয়ে বেরিয়ে এলো। ইরার সামনে দাঁড় করিয়ে বলল, বাইকে উঠো, কুইক। ইরা কপাল কুঁচকে ফেলল। আমরা এই রাতে বাইকে কেন যাচ্ছি? আমরা বড় গাড়ি করে যাই না। আদিল রাগে কটমট করে তাকাতেই ইরা বাইকের পেছনে উঠে বসল। আদিল একটা হেলমেট পরিয়ে দিয়ে বলল, ডরে বসো, নয়তো রাস্তায় পরে গিয়ে তোমার কোমর সহ দাঁত ভেঙে যাবে। দরকার হলে পরে যাব, তাও আপনাকে ধরব না। কেন? আমার শরীরে কি সমস্যা? কোনো সমস্যা নেই। যাবেন নাকি নেমে যাব? আদিল আর কোনো কথা বলল না, বরং বাইক নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বাড়ি থেকে বের হতেই বাইকের স্পিড হাই টেনে বেরিয়ে গেল। রাতের ঠান্ডা বাতাসে শরীরের কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে ইরা। এতক্ষণে আদিলের পেটে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে ইরা। আদিল অল্প হেসে স্পিড কমিয়ে দিতে দিতে বলল, আরেকটু জড়িয়ে দরজান, তা না হলে আমি সাইকেল এর স্পিড নিয়ে বাইক চালাবো। ইরা তৎক্ষণাৎ আদিলের পেটে থেকে হাত সরিয়ে গাড়ির এক সাইডে হাত দেয়। তা দেখে আদিলের মেজাজ চড়ক গাছ। দাঁতে দাঁত পিষে কিরমির করে উঠল। সালার কুয়া কপাল, মনে হচ্ছে পেছনে বউ না কাজের খালা নিয়ে বাইক রাইড করছে। ছা। ইরা ফিট করে হেসে দিল। ইরা আদিলের দুঃখটা বুঝতে পেরে আদিলের পেট জড়িয়ে গাড়ে মাথা রেখে বলল, আর এখন কি মনে হচ্ছে? আচ্ছা, আমরা এই শীতের মাঝে এত রাতে এইখানে কেন আসলাম? জ্যোতি প্রায় 100 বার জিজ্ঞেস করে ফেলেছে ঈশানকে। ঈশান প্রত্যেকবার প্রশ্নটা এড়িয়ে গেছে। তাই দেখে জ্যোতি ঈশান এর ঠিক সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, আমি বউ আপনার ভুলে গেলেন নাকি? একটা প্রশ্ন আপনাকে আর কতবার করলে তার ওর আমি পাবো, আমাকে বলে দেন। ঈশান জ্যোতিকে এক সাইড করে হাতে হাত গুজে বলল, আদিল এবং ইরা আসছে। এত রাতে কেন আসছে? জানি না। জ্যোতি আর প্রশ্ন করেন না ঈশানকে, বরং নিজেদের গাড়িতে গিয়ে বসে। বাইরে বেশ ঠান্ডা, হাত পা সহ সবকিছু জমে বরফ হয়ে যাচ্ছে। প্রায় ঘন্টা খানেক পর আদিল এবং ইরা বাইক নিয়ে চলে আসে একটা রেস্টুরেন্টের সামনে। বাইরে অতিরিক্ত ঠান্ডায় ইরার ফর্সা হাতগুলা টকটকে লাল হয়ে গেছে। আদিল ইরার মাথা থেকে এবং নিজের মাথা থেকে হেলমেটগুলোকে খুলে বাইকের উপর রেখে দেয়। ইরার হাত ধরে নিজের কাছে টেনে আনে। আদিল তখনই খেয়াল করে ইরার হাত বরফ ছুঁই ছুঁই অবস্থা। তাই দেখে আদিল দ্রুত ইরার হাতটাকে প্যান্টের পকেট দিয়ে বলে, রুমে থাকলে অন্য পদ্ধতিতে তোমার গা গরম করে দিতে পারতাম বউ। সুসের দুঃখ হচ্ছে তোমার জন্য। মুহূর্তেই ইরা আদিলের পকেট থেকে হাত টেনে বের করে কপাল কুঁচকে ফেলল। বেহায়া লোক, ঘুম জন্মগত থেকে। আদিল ফোনটা বের করে কল করল ঈশানকে। ঈশান গাড়ির ভেতরে থাকায় কারোর চোখেই পড়েনি। ঈশান কল কেটে দিল এবং জ্যোতিকে নিয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। জ্যোতি আর ঈশান সামনে এগোতেই দেখল আদিল এবং ইরা। জ্যোতি ইরাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল ইরা ওসাম। ঈশান এগিয়ে গিয়ে দাঁড়ালো আদিলের পাশে এবং ঠোঁটে ঠোঁট কামড়ে হেসে বলল, ডো ইউ হাগ মি বেবি? আদিল কপাল কুঁচকে ফেলল। শালা, গা ঘেঁষাঘেঁষির স্বভাব তোর এখনো গেল না? মুহূর্তেই ঈশান মুখটাকে বাংলা পাঁচের মতন করে বলল, মুখে মধু অন্তরে বিষ। এত আনরোমান্টিক হলে জীবনে বাসর কেন একটা বউ ছিঁড়তে পারবি না? তাই নাকি? তাইলে তোর বোনকে পাঠিয়ে দিস। 1 মাস আগেই তোরে কানা হয়ে দান করে দিছি। কি ছিঁড়তে পারছস? দ্যাতো বাল। তোর বোনকে ছোঁয়ার আগেই ফ্যান ফ্যান শুরু করে দেই। এখন জোর করে ছিঁড়তে চাইলে তোর বোন আমাকে সোজা করে গুলি করে মেরে দিবে।
ঈশান ফিক করে হেসে দিয়ে শার্ট টেনে বলল, দেখতে হবে না কার্বন, পুরাই জোশ হাজারে একটা। সবাই একসাথে দাঁড়িয়ে কিছু সময় নিয়ে কথা বলল, বিশেষ করে কালকের নির্বাচন নিয়ে। ঈশান এবং জ্যোতি একটু আগে আগে এগিয়ে গেল। আদিল এবং ইরা একা ছেড়ে দিল কিছু সময় কাটানোর জন্য। তারা সাধারণ বেশি সময় বাসা থেকে বের হয় না। আজকে যেহেতু বের হয়েছে তাহলে না হয় একটু পার্সোনাল সময় কাটাক। জ্যোতি আর ঈশান চলে গেল রেস্টুরেন্টের ভেতরে। আদিল ইরার হাত ধরে রেখেছে। আশেপাশে হাইওয়ে, বেশ অনেক গাড়ি। হুট করে আদিলের ফোনে একটা কল আসে। আদিল ইরার হাত ছেড়ে ফোনটাকে রিসিভ করে কথা বলতে শুরু করলো। হয়তো একটু বেশি ইম্পর্টেন্স কল ছিল, তাই ইরা চুপচাপ পেছনে পেছনে হাঁটতে লাগলো। এদিক সেদিকে তাকাতাকি করতেই দেখলো একটা ছোট বাচ্চা বিড়াল রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। ইরা বেশ কিছু মিনিট দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করলো। বিড়ালটাকে দেখতে দেখতে আদিলের সাথে পা মিলিয়ে চলতে পারেনি ইরা। আদিল বেশ অনেকটাই সামনে এগিয়ে গেছে। ইরা আদিলকে দুই একবার ডাকে, কিন্তু আদিলের কান পর্যন্ত হয়তো সেই ডাক গিয়ে পৌঁছায় না। তাই ইরা দৌড়ে যায় বিড়ালটিকে বাঁচাতে। আশেপাশে হাইওয়েতে অনেক গাড়ি আসছে, যে একবার ভুলক্রমে সামনে এগলে সাথে সাথে ধাক্কা লেগে জীবন নামের ছোট পাখিটি উড়ে যেতে পারে। ইরা বিড়ালটিকে বাঁচানোর জন্য দৌড়ে গেল বিড়াল ছানার দিকে। আশেপাশের গাড়ি খেয়াল করেনি ইরা। ইরা রাস্তায় মাঝে দৌড়ে গিয়ে কোলে তুলে নিল বিড়াল ছানাকে। কোলে তোলার সাথে সাথে অন্য আরেকটি গাড়ি ব্রেক উল্টো ঘুরে গেল। সাথে সাথে কয়েকটি গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়ির সংঘর্ষে আগুনের স্ফুলিঙ্গ শুরু হয়ে যায়। আশেপাশে অতিরিক্ত আওয়াজে আদিল পাশ ফিরে তাকায়। ইরা খুঁজতে থাকে, কোথায় নেই। এদিক সেদিকে তাকাতেও ইরাকে দেখতে না পেয়ে দৌড়ে আসে আগুনের স্ফুলিঙ্গ ঘর্ষণের কাছে। আশেপাশে হাজার হাজার গাড়ি সহ মানুষ দাঁড়িয়ে আতঙ্কে চিৎকার ও চেঁচামেচি করে উঠল। পাশে একটা বয়স্ক দাঁড়ায়ান বলে উঠে, ভেতরে একটি মেয়ে আছে, আগুন নেবাও, তাকে বাঁচাও। শব্দটা তৎক্ষণাৎ আদিলের মস্তিষ্ক জুড়ে বিচরণ করতে লাগলো। ইরা কোথায়? আশেপাশে চিৎকার, আগুনের ঝলসানো ভয়ঙ্কর আওয়াজে ঈশান সহ জ্যোতির রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে আসে। আদিলের পাশে ইরাকে দেখতে না পেরে ঈশান দৌড়ে আদিল কাছে ছুটে আসে। আদিল আগুনে ঝাঁপ দেওয়ার জন্য অগ্রসর হতেই ঈশান আদিলের হাত শক্ত করে চেপে ধরে জিজ্ঞেস করে জানতে চাই, কোথায় ইরা? আদিল কোনো এক ঘরের মধ্যে আছে। দেখে ঈশান কোনো রকম দুই হাতে ধরে রেখেছে আদিলকে। আদিল চিৎকার করে ডাকছে ইরাকে। আদিলের এমন পাগলামি দেখে আশেপাশের সমস্ত মানুষ এসে আদিলকে সামলানোর চেষ্টা করে। আদিল রাস্তায় বসে আহাজারি করে কান্না করতে শুরু করলো। তার মনে হচ্ছে তার সবকিছু জ্বলে পুড়ে বর্ষ হয়ে যাচ্ছে। আদিল চিৎকার করে কাঁদছে, তার ভুলের জন্য সব হয়েছে। আদিল চিৎকার করে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, তুমি বাঁচিয়ে দাও আমার বউকে, আমাকে নিঃস্ব করে দিও না, রহম করো আল্লাহ, ফিরিয়ে দাও আমার বউকে। হাইওয়ে থেকে শুরু করে আশেপাশের সমস্ত জায়গায় গাড়ির স্ফুলিঙ্গ জড়িয়ে ভয়াবহ এক অগ্নিগিরির লাভা প্রবাহিত হচ্ছে। ঈশান আদিলকে ধরে শক্ত করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নেভানোর কাজে লেগে পড়েছে। রাস্তায় এই পাশ থেকে অন্য পাশের কাউকে ঠিক মতন দেখা যাচ্ছে না। ভয়ানক অগ্নিকাণ্ডের জন্য মানুষ বলে পুরুষ নাকি কাঁদে না, এই কথাটা যেমন সত্যি তেমনি ভুলও। আদিলের মতন একজন শক্তপোক্ত মানুষ জড়সড় হয়ে কান্না করছে। সাথে ঈশান, জ্যোতি ও তারা এদিক সেদিকে তাকিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করলো ইরাকে। সবার মন বলছে ইরা ঠিক আছে, হয়তো সত্যি ঠিক আছে। যদি ঠিক থেকেও থাকে তাহলে ইরা কোথায়? ফায়ার সার্ভিসের সব লোকেরা মিলে এতক্ষণে আগুন নেভানোর কাজ সম্পূর্ণ করে ফেলেছে। ঈশান সহ আদিল সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। আদিল ঈশানের হাতটাকে সরিয়ে দিয়ে এদিক সেদিকে খুঁজতে লাগলো ইরাকে। আশেপাশের সমস্ত মানুষ অবাক হয়ে দেখছে আদিলকে। কিছু কিছু মানুষ তো আদিলকে পাগল বলেও সম্বোধন করছে। তাতেই বাকি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। নিঃশ্বাস আটকে আসছে, ভেতরের কষ্টগুলো বাইরে বেরিয়ে আসতে চাইছে বারবার। আদিল কাঁপা কাঁপা শরীর নিয়ে ইরাকে খুঁজতে লাগলো। এত বড় অগ্নি দুর্ঘটনা, এতক্ষণে সাংবাদিকরা সবকিছু প্রচার করে ফেলেছে। আশরাফ শিকদার সহ শিকদার পরিবারের সবাই ভীষণ রেগে গেছে আদিলের উপর। তেমনি টেনশনও করছে বেশ। আশরাফ শিকদার ইতিমধ্যে কয়েকবার কল করছেন আদিলকে, কিন্তু আদিল ফোন রিসিভ তো দূরেই থাক, কেটে পর্যন্ত দেয়নি। তারা কি ঠিক আছে? কালকে নির্বাচন, আশরাফ শিকদার হাজার বার নিষেধ করেছিলেন বাড়ির বাইরে যাওয়ার জন্য, কিন্তু তার অবাধ্য ছেলে কোনো কথাই না শুনে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অহনা শিকদার চেয়ারে বসে শক্ত গলায় আশরাফ শিকদারকে বললেন, এতবার নিষেধ করার পরও বাইরে যাওয়ার সাহস হলো কিভাবে? আশরাফ শিকদার সহ বাড়ির সবাই মিলে বড় টিভির পর্দায় চোখ খুলালেন। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখলেন। সবার মতন ইয়ান রোশন সহ ইরার বাবা মা খবরটা দেখলেন টিভিতে। রোশন খবরটা পাওয়ার সাথে সাথে গাড়ি করে বেরিয়ে এসেছে।
হয়তো আদিলের অতিরিক্ত আহাজারি করা কান্নার ভিডিও সাংবাদিকরা এতক্ষণে ছড়িয়ে দিয়েছে সবার মধ্যে। ইরা বিড়াল কোলে নিয়ে বসে আছে একটি চেয়ারে। বিড়ালটি দোবদোবে ফর্সা, তাই ইরার বেশ পছন্দ হয়েছে বিড়ালটিকে। আজকে বাড়িতে যাওয়ার সময় বিড়ালকে সাথে করে নিয়ে যাবে। দরকার পড়লে বাড়িতে যাবেন না, তবুও বিড়ালকে একা রেখে যাবে না। কয়েক মিনিটে বেশ মায়া লেগে গেছে বিড়ালের প্রতি ইরার। ইরা আদর করে কতগুলা চুমু দিয়ে ফেলেছে এতক্ষণে তার হিসাব নেই। বিড়ালটাও কাচুমাচু হয়ে বসে আসে ইরা কোলে এবং পিটপিট করে তাকিয়ে দেখছে বারবার ইরাকে। ইরা হয়তো ভুলেই গেছে সে এইখানে একা আসেনি, সাথে তার স্বামীও এসেছিল। ইরা যেন এবার উঠে দাঁড়ালো আদিলকে খুঁজতে। ইরা একটু সামনের দিকে এগুতেই দেখলো আদিল হন্তদন্ত পায়ে কিছু একটা খুঁজছে। তাই ইরা এগিয়ে গেল আদিলের দিকে। ইরা বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ডেকে উঠল আদিলকে। শিকদার সাহেব। একটি ডাক দেওয়ার সাথে সাথে আদিলের শান্ত মস্তিষ্কে ডাকটা পৌঁছে যায়। আদিল পেছনে ফিরে তাকাই ইরা দিকে। ইরাকে এক পলক দেখার সাথে সাথে ছুটে আসে ইরার কাছে। ইরাকে খুব বেশি স্বাভাবিক লাগছে দেখতে, না কোনো টেনশন আছে। আদিল ইরার সামনে দাঁড়াতেই ইরা বলে উঠল, আমি বিড়ালটিকে কিন্তু বাসায় নিয়ে যাব। ইরার কথার মাঝেই আদিল ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ইরার গালে। আদিল দাঁতের দাঁত পিষে বলল, কোথায় ছিলি এতক্ষণ? ইরাকে থাপ্পড় মারার সাথে সাথে ইরা গালে হাত দিয়ে ঝোড়ো ঝোড়ো করে কেঁদে উঠল। একটা প্রশ্ন করার জন্য কেউ কাউকে থাপ্পড় মারে, তাই ইরা গাল ফুলিয়ে প্রশ্নের ওর না করে উল্টো ঘুরে হাঁটতে শুরু করে। তাই দেখে আদিল মেজাজ হারিয়ে ইরার বাহু টেনে বলল, কোথায় ছিলি এতক্ষণ? আদিলের রাগের গভীরতা বুঝতে পেরে ইরা গালে হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে ইশারা করে চেয়ারের দিকে আঙুল তাক করে বলল, ওইখানে বসেছিলাম। আপনি তো আমাকে রেখে চলে গিয়েছিলেন আগে আগে, এখন এত দরদ দেখাতে আসছেন কেন? আদিল দাঁতের দাঁত পিষে বলল, অসভ্য মেয়ে, ভুল করে আবার মুখ মুখ তর্ক করিস। এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দিব বেয়াদব। ইরার রাগে কটমট করে উঠল, মেরে দেন আমাকে। আদিল ইরার বাহু টেনে নিজের কাছে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মিস ইউ বউ। আমি তো ভেবেছিলাম। ইরা অবাক হয়ে যায় আদিলের কর্মকাণ্ডে। সেকেন্ড সেকেন্ড মানুষ কিভাবে পাল্টে খায়। এই লোক তো দেখি গিরগিটির থেকেও দুধ রং বদলায়। ইরা আদিল কপ ছাড়ানোর চেষ্টা করলেও আদিল ছাড়ে না ইরাকে। আশেপাশের মানুষের উপস্থিত বুঝতে পেরে ইরা বলে উঠল, আশেপাশের সবাই নাটক সিনেমা দেখছে, তাও আবার ফ্রিতে। মুহূর্তেই আদিল ইরাকে ছেড়ে দিয়ে ইরার 5 আঙুলের বাজে নিজের আঙুল ঢুকিয়ে সাথে করে সবার সামনে থেকে ইরাকে নিয়ে চলে আসে। ঈশান এবং জ্যোতি বেশ কিছুটা স্বস্তি পেয়ে এগিয়ে যায় সামনের দিকে। রোশান প্রায় অনেক দূরে দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করে দেখছিল। ইরা ঠিক আছে ভেবে একটা দীর্ঘশ্বাস নেয়। তবে ইরার খুব কাছে আদিলকে দেখে অনেকটাই অস্বস্তি বোধ করে রোশান। কোনো রকম ইগনোর করে গাড়িতে গিয়ে বসে রোশান। আদিল আশরাফ শিকদারকে কল দিয়ে সবটাই জানিয়ে দিয়েছে। আশরাফ শিকদার প্রথমে একটু রাগারাগি করলেও পরে সবাই ঠিক আছে শুনে স্বস্তি পান এবং আদিল ইরাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলে ফোন কেটে দেন। ইরা জ্যোতির পাশের চেয়ারে ছোট বিড়ালটিকে নিয়ে কাচুমাচু হয়ে বসে আছে। বিড়াল ছানাটা তো তার বেশ পছন্দ হয়েছে। এখন যদি আদিল নিষেধ করে বিড়াল ছানাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, তখন কি হবে? ইরা শক্ত করে ধরে রেখেছে ছোট বিড়ালকে। আদিল দীর্ঘশ্বাস টেনে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বসে আছে। আদিলকে চুপচাপ দেখে ঈশান দুষ্টুমির ছলে আদিলকে বলল, বিশ্বাস কর, তোকে দেখতে একদম হিরো আলমের মতন লাগছে। আদিলের শান্ত মস্তিষ্কটা বিগড়ে গিয়ে হকচকিয়ে উঠল। শালা, তুই আর তুলনা করার জন্য মানুষ পেলি না, সোজা চলে গেলি হিরো আলমের কাছে। আদিল একবার হাত ঘড়িতে সময়টা দেখে নিল। ঠিক 11:59 আর মায় 1 মিনিট, তারপর 12টা বেজে যাবে। নতুন একটি দিন শুরু হবে এবং খুব সুন্দর একটি মুহূর্ত। আদিল মনে মনে অল্প হেসে নিল। ঠিক 12টা বেজে উঠতেই আদিল হাত দিয়ে ইশারা করার সাথে সাথে রেস্টুরেন্টে ভিন্ন রকমের লাইটের আলো জ্বলজ্বল করে জ্বলে উঠল। সেই সাথে বিভিন্ন রকমের ফুল বেলুন তো আছে, সাথে সাথে বেশ সাউন্ডে মিউজিক বেজে উঠল। হঠাৎ এমন ভাবে হওয়াতে সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। লাইটের অল্প অল্প আলোতে আদিল মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মুখে এক রাস হাসি নিয়ে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা বিষয়টা বুঝতে উঠে আসে আদিলের দিকে। তখনই আদিল আবার ও হাত দিয়ে ইশারা করতেই আশেপাশের সবাই একসাথে তালে তাল মিলিয়ে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ মিসেস ইরা শিকদার। ইরা অবাকের শীর্ষে উঠে যায়। ইরার তো মনেই ছিল না আজকে তার জন্মদিন। যদি জন্মদিনই হয় তাহলে কেন তার আব্বু আম্মু কল করলো না, তার সাথে দেখা কেন করলো না? মুহূর্তেই ইরার মুখটা ফ্যাকাসে হয়ে উঠল। সে হয়তো ভুলে গেছে জন্মদিন এখনই শেষ নয়, শুরু। আদিল এগিয়ে গেল ইরার দিকে, সাথে সাথে বড় লাইটের আলো জ্বলজ্বল করে জ্বলে উঠল।
চারপাশে এত এত মানুষ যাদেরকে ইরা আগে কখনো দেখেনি। কারা? তখনই আদিল ইরার কানে ফিসফিস করে বলল, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বউ। তোমার ছোট্ট জীবনটা ফুলের মতন সুন্দর মণিমুগ্ধকর হোক। ইরা থ্যাংক ইউ জানিয়ে ফের আবারও এদিক সেদিকে তাকাতাকি করছে, তাই দেখে আদিল বলে উঠল, নার্ভাস ফিল করছো? এদেরকে আউট করে দিব। আদিলের অনাকাঙ্ক্ষিত কথায় ইরার বুঝতে বাকি রইল না। আদিল রেস্টুরেন্টটা বুক করে নিয়েছে। ইরার জন্মদিন আজ, তা আদিল কিভাবে জানল? তাই ইরা আদিলকে প্রশ্ন করতে চাইলে আদিল ইরা ঠোঁট চেপে বলল, সব বলবো পরে, এখানতে বসে এখন নই। বলেই আদিল ইরার 5 আঙুলের বাজে হাত বুঝে এগিয়ে নিয়ে গেল সামনের দিকে। রেস্টুরেন্টের কিছু স্টাফ মিলে বড় একটি কেক নিয়ে আসলো। এনে আদিল এবং ইরার সামনে বড় একটা টেবিলে রাখলো। পাশেই জ্যোতি এবং ঈশান দাঁড়িয়ে। তাদের কাছে এখন সবটাই গ্লাসের মতন পরিষ্কার। সবাই খুব আনন্দিত। ইরা এক রাশ হাসি নিয়ে আদিলকে উদ্দেশ্য করে বলল, জানেন আগে কেউ কখনো আমাকে এমন ভাবে উইশ করেনি। ধন্যবাদ আপনাকে। আদিল অল্প হেসে খুব স্বাভাবিকভাবে বলল, কেকটা কাটুন ম্যাম, সবাই অপেক্ষা করছে। বলেই আদিল ইরার হাত ধরে কেকটা কাটতে শুরু করলো। পাশে সবাই জোরে জোরে জন্মদিনের শুভেচ্ছা জানালো। আদিল কেকের এক টুকরো ইরার মুখে খাইয়ে দিয়ে বলল, ভালোবাসি বউ তোমাকে বড্ড বেশি। সারা জীবন তুমি আমার সাথে থাকলে তোমাকে এর থেকেও বড় বড় সারপ্রাইজ দিব। ট্রাস্ট মি বউ। ইরা অল্প হেসে কেকের এক টুকরো আদিলের মুখ দিয়ে বলল, আমাকে লোভ দেখাবেন না, আমি বাচ্চা নয়। আদিল মুখটাকে গম্ভীর করে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং ইরার হাতে পরিয়ে দিয়ে ফের আবার একটা হাতে চাবির রিং দিয়ে বলল, বাইরের যে উপহারটা আছে তা দেখলেন না, আবার এক লাফে আমার কোলে উঠে বসো। ইরা কপাল কুঁচকে ফেলল। চুপ করুন বেহালোক। পর ইরা সবাইকে এক এক করে কেকে খাইয়ে দিল। হ্যালো। আদিব কপাল কুঁচকে বলল, এখনো ঘুমাওনি যে? ঘুমিয়ে পড়ব কিছুক্ষণ, কেবল পড়া শেষ করেছি। ওহ, কেমন হয় এক্সাম? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এত রাতে জেগে আছেন? কালকে ভাইয়ার নির্বাচন কিছু কাজ করছিলাম তাই। তুমি ভোট দিতে আসবে না? যাব এক্সাম শেষ করে। তাহলে কি আমাদের দেখা হবে? দেখা হওয়াটা কি খুব দরকার? হলে ভালো হয়। এখন রাখি বলেই রিমঝিম কলটা কেটে দিল। রেস্টুরেন্টের ভেতরে খুব সুন্দর করে জন্মদিন উদযাপন করে আদিল এবং ইরা বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। ঈশান এবং জ্যোতি কিছু গিফট জন্য গিয়েছিল। একটা বড় পার্সেল ইরার হাতে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো জ্যোতি। ইরা ও খুশি খুশি মনে গিফটটাকে হাতে তুলে নিল। ইরা হাতের মাঝে চাবির রিংটা ঘুরাতে ঘুরাতে আদিলের দিকে মুখ ঘুরিয়ে বলল, এইটা কিসের রিং? আদিল অল্প কিঞ্চিত হেসে বলল, জাস্ট ওয়েট। ইরা মাথা নেড়ে সম্মতি জানালো। আদিল ইরার হাত ধরে সামনের দিকে এগুতেই দুইজন বডিগার্ড এসে আদিলকে বলল, স্যার সবকিছু কমপ্লিট। মুহূর্তেই আদিল ইরাকে বলে চোখ বন্ধ করার জন্য। ইরা কিছু মিনিট নার্ভাস ফিল করলেও আদিলের জোরাজুরিতে চোখ বন্ধ করে ফেলে। আদিল ইরাকে নিয়ে সামনের দিকে যায়। ঈশান এবং জ্যোতি বেশ কৌতূহল নিয়ে সবকিছুই দেখছে। আদিল ইরাকে বড় একটি গাড়ির সামনে দাঁড় করিয়ে চোখ খুলতে হবে। ইরাও সাথে সাথে চোখ খুলে ফেলল। গাড়ির উপরে লাল চাদর দিয়ে ঢাকা থাকায় ইরা অনুমান করতে পারছিল না ঠিক কি আছে। তাই ইরা একটানে চাদর খুলতেই চোখ দাঁড়িয়ে যায়। এত বড় 4 চাকার গাড়ি দেখে ইরা বেশ অবাক এবং কৌতূহল নিয়ে আদিলের দিকে তাকায়। আদিল অল্প হেসে শুধায়, দিস ইজ ফর ইউ মাই কুইন। ইরা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এত বড় গাড়ি দিয়ে সে কি করবে? ইরা আদিলের দিকে তাকিয়ে ঝোড়ো করে কেঁদে উঠে বলল, আমার এই সব কিছুই চাই না। আপনি আছেন তো? আদিল ইরার কপালে আলতো চুমু খেয়ে বলল, স্বামী কিছু দিলে নিতে হয়। ইকবাল খান সহ বাড়ির সব দারোয়ান মিলে দাঁড়িয়ে আছে। রোশান চেয়ার টেবিল সহ সবকিছু ভেঙে গড়িয়ে দিচ্ছে। তার রাগের কারণটা সবারই অজানা। রোশান রেগে গেলে শুধু যে ভাঙাচোর করে এমনটা নয়, মানুষ ও খুন করতে দ্বিধা বোধ করে না। ইকবাল খান সহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ভাঙচুরের শব্দে সবার ঘুম ভেঙে যায়। এক এক করে সব বডিগার্ডরাও এসে হাজির হয়। ইকবাল খান সবাইকে ইশারা করে বলেন চলে যেতে, সাথে সাথে সবাই রুম থেকে বেরিয়ে চলে যায়। সাথে ইকবাল খানের ওয়াইফও। ইকবাল খান এবার ছেলের কাছে গিয়ে খুব শান্ত গলায় বললেন, রিল্যাক্স হও। কোথায় গিয়েছিলে এত রাতে, কি এমন হয়েছে? রোশান রাগে এক খুশি মারে ট্রাই গ্লাসের সাথে সাথে ভেঙে কয়েকশো টুকরো হয়ে গড়িয়ে পড়ে ফ্লোরে। মুহূর্তেই হাত কেটে জড়ো করে রক্ত পড়া শুরু হয়। রোশান ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে উঠল, আদিল এর সব ডিটেইলস আনার ব্যবস্থা করো কুইক। আমি কালকেই যেন ওর জীবনটাই আগুন লাগিয়ে দিতে পারি। আমার থেকে কেড়ে নেওয়া জিনিস নিয়ে আদিল শিকদার দিব্যি সুখে থাকবে, আমার এইটাও দেখা লাগবে। ইকবাল খান ছেলের কাঁধে হাত রেখে বললেন, টেনশন ফ্রি থাকো বেডা, আমি সব কিছুর ব্যবস্থা করছি। ইমিডিয়েটলি।
আদিল এবং ইরা বড় বিএমডব্লিউ গাড়ি করে শিকদার মহলে চলে এসেছে। যেই গাড়িটা কিছুক্ষণ আগে আদিল ইরাকে গিফট করেছিল। ড্রাইভ করছে আদিল, পাশেই বসে আছে ইরা ছোট বিড়ালটিকে নিয়ে। ইরা অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে আছে আদিলের দিকে। এই তাকানো না চাইতেও বলে দিচ্ছে অনেক কিছু। আদিল নিজেও দেখছে ইরাকে বারবার। দুই জনের চাওয়াটাও এক, পাওয়াটাও এক। তাহলে দেহের মিলনের কেন এত অপেক্ষা? ভালোবাসা হয় মন থেকে, কিন্তু ভালোবাসা ফিল করার জন্য পারস্পরিক মিলনের খুবই প্রয়োজন। রাত 2টা, গভীর রাতের সূচনা। বাইরে গুটগুটে কালো অন্ধকার, কুয়াশায় মুড়ানো চারদিক। বাইরে প্রবল ঠান্ডা স্রোতের বাতাস শিশি করে প্রভাবিত হচ্ছে। আদিল এক সাইড করে গাড়ি রেখে ইরাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। শিকদার পরিবারের সবাই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, তাই আদিল এবং ইরা নিজেদের রুমে চলে যায়। দুইজন কোনো রকম নিজেদের ড্রেস চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল প্রায় রাত 3টার দিকে। নতুন ভোরের সকাল ধরণীতে শিকদার মহলের প্রতিটি পুরুষ সহ শয়ে শয়ে বডিগার্ড, পুলিশ, প্রেস সবাই ভোটের কেন্দ্রে চলে গেছে, যেখানে নির্বাচনের আয়োজন করা হয়েছে। আদিল সহ আশরাফ শিকদার এবং বিপক্ষের দলীয়রা সবাই বসে আছে একসাথে। ভোট দেওয়ার জন্য শয়ে শয়ে লোক উপস্থিত হয়েছে। তাদেরকে যথেষ্ট সুবিধার সাথে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশেপাশে পুলিশ কমিশনার থেকে শুরু করে ছোট ছোট পদের পুলিশ রয়েছে হাজার হাজার। নিজেদের দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে। হাজার হাজার বডিগার্ডও রয়েছে যাদের চোখের সন্দেহজনক কেউ পড়লে সাথে সাথে তুলে নিয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন সবারই কাম্য। আদিলকে অনেকটাই টেনশন করতে দেখে আশরাফ শিকদার মুখ টিপে টিপে হেসে বললেন, এমপি হওয়া এত সোজা না, অনেক কাঠগুড় পেরিয়ে হতে হয়। সবাই তোমার সাকসেস দেখবে, তোমার পরিশ্রম নয়। আদিল কপাল কুঁচকে বলল, সান্ত্বনা দিলা নাকি ইনসাল্ট করলা ড্যাড? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, আপাতত 2টাই দিলাম, কখন কোনটা কাজে লাগে বলা যায় না তো। আদিল দাঁতের দাঁত পিষে কিরমির করে বলল, ধন্যবাদ দিলাম মন থেকে নয়, বিরক্তি নিয়ে দিলাম। রেখে দাও, তোমার ও কাজে লাগবে ড্যাড। রানিং।